জার্মানিতে পৌঁছে মীরাকে আলাদা রেখেছে জামশেদ। মেয়েটা একা থাকতে চাইছে না, তবুও কিছুই করার নেই। ওকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হয়েছে। তাছাড়া জার্মানির রাজধানী বার্লিন থেকে ওকে কিছুটা দূরে রাখা হয়েছে। মূলত থাকার জায়গা বলতে সুলতানদের এখানে 2টা বাসা বাড়ি আর একটা ফার্ম হাউস আছে, যেটার সবটা দাদুর চেনা জানা। দুজন মেয়েকে ওর সঙ্গে রাখা হয়েছে। জামশেদ নিজের কক্ষে বসে চুপচাপ কথাগুলো ভাবছিল। দাদুর মতিগতি ওর ঠিক সুবিধার লাগছে না। গতকাল নতুন একটা মেয়েকে আনা হয়েছে। উদ্দেশ্য যে ভালো না ওর থেকে ভালো আর কে জানে, তবে মেয়ে আনার বিষয়টাও জেনেছে অনেক পরে। জানার পর থেকে কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। কোহিনূরের খোঁজ নিতে চেয়েছিল কিন্তু পারেনি। দাদু জানলে অসুবিধা হবে। যে কাজে ওকে বাড়ি থেকে আলাদা রাখা হয়েছে সেই কাজটা শেষ করতে হবে। দাদুর সামনে থাকলে মেয়েটা যেভাবেই হোক বসে চলে আসবে, তাই দূরে রাখা। কথাগুলো ভেবেও কক্ষ থেকে বেরিয়ে আসলো। দাদুর কক্ষের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সামনে ডান পা ফেলে সামান্য উকি দিয়ে থমকে গেল। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সে মোটেই ওর দাদু না। ভদ্রলোকের মুখের অব্যয় বদলে গেছে। প্রশ্ন জাগলো, কে এই লোক? জামশেদ কৌতূহলী হয়ে দ্রুত বেরিয়ে এসে দরজাতে নক করে বলল, দাদু আসবো? ভেতর থেকে চেনা কণ্ঠে বলল, আসো, তোমার জন্যই অপেক্ষা করছি। জামশেদ ভেতরে প্রবেশ করে দাদুর মুখের দিকে তাকিয়ে আছে। ভদ্রলোক আবারও নিজের চেহারায় ফিরে এসেছে। মনে মধ্যে বারবার প্রশ্ন জাগলো, লোকটা কে ছিল? ভেতরে সেই চেনা লোকটা নেই। তার মানে দাদুর মধ্যেই দ্বিতীয় কোনো সত্তার বসবাস। কিন্তু আরেকটা কে হতে পারে? জামশেদ মনে মনে কথাগুলো ভাবছিল, ঠিক তখনই দাদু বলে উঠল, কোহিনূরের সন্ধান পেলে? এভাবে চুপচাপ বসে আছো কেন, বলবে? কি চাইছো? এতটা কাছে এসে সব গোলমাল হয়ে যাক। শোনো জামশেদ, আমার হাতে অনন্তকাল টাইম নেই। দ্রুত ওকে খোঁজ করো। তুমি আমাকে উস্কানি দিয়ে কোহিনূরের বিয়েটা পর্যন্ত দিয়ে দিয়েছ। এখন ওরা যদি এসে যায়, আমি কি জবাব দেব? নিয়ম ভেঙেছি। তোমার জন্য সবটা হলো। জামশেদ ভ্রু কুঁচকে ফেলল। দাদু হঠাৎ ওকে ব্লেম করছে। এতদিন পাশে থাকার পরও এমন কথা বলতে পারল? তাছাড়া কোহিনূরের বিয়ের কথা দাদুই আগে বলেছিল। জামশেদ প্রতিবাদের ভঙ্গিতে বলল, কোহিনূরের বিয়েটা তোমার সিদ্ধান্ত ছিল, আমার না। আমি শুধুমাত্র তোমার হুকুমে চলেছি। তবুও তোমার মনে হচ্ছে সবটা আমার দোষ। দেখো জামশেদ, আমি কি বলেছি সেটা তুমি খুব ভালো করেই বুঝেছ। অযথা তর্ক করো না। আমি যা বলেছি শোনো, মেয়েটাকে খুঁজে আনো। আগের কথা ভুলে যাও। জামশেদ মুখ ভার করে বলল, তোমার কি সত্যি মনে হচ্ছে সব আমার পরিকল্পনাতে হচ্ছে? দাদু, আমি কালো শক্তির আধার। আমার মধ্যে তুমি ভালো কিছু কিভাবে খুঁজে পেলে? আমার ভীষণ খারাপ লাগছে। ড্যাড আর তুমি আমাকে এতিমখানা থেকে তুলে এনে এই বিশাল ঐশ্বর্যের মধ্যে লালন পালন করেছ। সবটা আমার মনে আছে। তাছাড়া সবটা তো তোমরা আমার জন্যই করেছ, তাই না? জামশেদের কথা শুনে দাদু মুখটা স্বাভাবিক করলেন। উনি হয়তো কোনো কারণকে সন্দেহ করেছিল, কিন্তু এখন আর করছেন না। তবুও বললেন, ঠিক আছে, যাও, কাজ শুরু করো। আর শোনো, আপাতত আমাদের হাউজের আশেপাশের সিকিউরিটি ডাবল করে দাও। অকারণে চাইছি না আমাকে কেউ বিরক্ত করুক। জামশেদ মাথা নিচু করে চলে আসতে গিয়ে থমকে গিয়ে বলল, পর্ষা আপু ফার্ম হাউজে আছে, ওকে কি ফিরিয়ে আনবো? দাদু কিছু একটা ভেবে নিয়ে বললেন, না, ও থাক নিজের মতো করে। ওকে বিরক্ত করার দরকার নেই। মারিয়ার কি খবর? জামশেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আগের মতোই। দাদু আর কথা বললেন না। ওনাকে চুপচাপ দেখে জামশেদ বেরিয়ে আসলো কক্ষ থেকে। ওর মেজাজ হঠাৎ করেই খারাপ হচ্ছে। বোনদের জীবন কেমন থমকে গেছে, একটাও ভালো নেই। কোহিনূর তো ঠিক আছে, এটা ভেবেই ওর ভালো লাগলো। একদিন সব ঠিক হয়ে যাবে, সেই আশায় এগিয়ে চলল। মীরা একা আছে, ওকে যেতে হবে মেয়েটার কাছে, নয়তো অভিমান করে বসে থাকবে। রাতের খাবার পর্যন্ত খাবে না।
এতটা ভালোবাসা এতদিন মিস করতে হয়েছে। খুব করে আফসোস হয় নিজের অভিশপ্ত জীবন নিয়ে। সাধারণ জীবন হলে কত ভালোই না হতো। অচেতন হয়ে পড়ে আছে কোহিনূর। জুবাইয়ের মেয়ের পাশে বসে আছে অধীর আগ্রহ নিয়ে। রিসোর্ট থেকে মেয়েটা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে গাড়িতে ওকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। কি হয়েছিল জুবাইর বা অধরা কিছুই জানে না। মেয়েকে নিয়ে ওরা তৎক্ষণাৎ ফিরে এসেছে। এই ধরনের অনুষ্ঠানে ওরা আর কখনোই যাবে না ভেবে নিয়েছে। সাইদ সোফায় বসে আছে। এর মাথায় নানা রকম প্রশ্ন ঘুরছে। ওকে যদি মালকিন দেখতে পেত তবে নিশ্চিত কান টেনে দিত। কোহিনূরের সব ভুলভাল কাজেও সাহায্য করেছে। এখন মেয়েটা অচেতন হয়ে আছে, কিন্তু এটাই তো প্রথমবার না, আরও একবার হয়েছিল। দুদিন আগে হঠাৎ সাইদ আরও সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে মেয়েটার আচরণ হঠাৎ পরিবর্তন হয়ে যায়। কেমন অচেনার মতো বিহেভ করছিল। কত কিছু যে ঘটেছিল সবটা স্বপ্নের মতো করে। সাইদ ভেবেছিল কোহিনূরকে জিজ্ঞাসা করবে, কিন্তু তার আগেই মেয়েটা ওকে চমকে দিয়ে বালুচরে ঢলে পড়ল। তাই এত কিছু না ভেবে নিজেই ওকে ফিরিয়ে এনেছে। আজও ফার্ম হাউজের গেটের কাছে মেয়েটা অচেতন হয়ে পড়েছিল। বাড়িতে নিয়ে গেলে সন্দেহ হবে ভেবে ও বুদ্ধি করে গাড়িতে রেখেছে। কিভাবে বলবে রাতটুকু পার হলে মেয়েটা এমনিতেই ভালো হয়ে যাবে। কোহিনূরের অনুমতি ছাড়া নিজের অস্তিত্ব প্রকাশ করতেও ভয় করছে। যদি ওকে তাড়িয়ে দেওয়া হয় তবে কোথায় যাবে ও? কেউ নেই নিজের বলতে। এই বাড়ির মানুষগুলোকেও ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া আম্মির বলা কথাগুলো কানে ভাসছে। আম্মি বলেছিলেন একজন আছে যাকে ওর সাহায্য করতে হবে। কিছু একটা রহস্য আছে যেটা আম্মি জানে। সাইদের বিশ্বাস উনি কোথায় আছে সেটা কোহিনূর পারবে খোঁজ করে দিতে। এই মেয়েটা ওর জন্য লাকি। কথাগুলো ভেবেও চুপচাপ বসে থাকলো। জুবাইয়ের মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অধরা, ডাক্তার ডাকতে হবে। এভাবে কতক্ষণ থাকবো? আমার খুব টেনশন হচ্ছে। ওর জ্ঞান কেন ফিরছে না? অধরা কোহিনূরের মাথা থেকে হাত তুলে নিয়ে বলল, বুঝতে পারছি না। এমনটা আগে কখনোই হয়নি। তাছাড়া ওকে তেমন ডাক্তার দেখানো হয়নি আগে। আপনার ভাইনা বলেছিলেন ওর সঙ্গে কিছু হতে চলেছে। সেটাই কি হচ্ছে তাও তো বুঝতে পারছি না। এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। আমি যাচ্ছি, তুমি অপেক্ষা করো। জুবায়ের কথাটা বলে বিছানা থেকে পা নামাতেই সাইদ হন্তদন্ত হয়ে দরজা বন্ধ করে খিল টেনে দিল। কোহিনূরকে কোনো ডাক্তারের কাছে নেওয়া চলবে না। মেয়েটার মধ্যে নানা রকম ঝামেলা আছে, সেসব প্রকাশ পেলে বিপদ হবে। এই ভেবেও আহাম্মকের মতো কাজটা করে চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে। জুবায়ের ভ্রুকুচকে অধরার দিকে তাকালো। দুজনেই বুঝে গেছে এখানে চতুর্থ পক্ষ কেউ আছে। ওরা ভয় পাচ্ছে কোহিনূরকে নিয়ে। অধরা মেয়েকে আগলে নিয়ে বলল, কে তুমি? সামনে আসো। দেখো আমার মেয়ের কোনো ক্ষতি তুমি করবে না। আমি কিন্তু ছাড়বো না বলে দিচ্ছি। কি চাই তোমার বলো। অধরা ভেজা ভেজা কণ্ঠে কথাগুলো বলে থামল। জুবায়ের খুব সূক্ষ্মভাবে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কিছু ভেবে বলল, অধরা, এখানে থাকা আমাদের জন্য ঠিক হবে না। বিপদ হতে পারে। অবস্থা খারাপের পর্যায়ে যাচ্ছে দেখে সাইদ ভয় পেয়ে গেল। এমনিতে ওর বুদ্ধি কম, এভাবে কোহিনূরের অজান্তে ধরা খাবে কল্পনাও করেনি। তাই মাথা নিচু করে নিজেকে অদৃশ্য থেকে সামনে নিয়ে আসলো। জুবায়ের হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অধরার চোখে মুখে বিস্ময় খেলা করছে। ওদের সামনে লিকলিকে ফর্সা একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুজনেই একসঙ্গে প্রশ্ন করে বসল, কে তুমি? এখানে কি করতে এসেছ? সাইদ ভয়ে কেঁদে ফেলল। দ্রুত অধরার পা ধরতে চাইল, কিন্তু অধরা নিজেকে গুটিয়ে নিয়ে বলল, দূর থেকেই বলো, পা ধরছ কেন? সাইদ সরে এসে একবার জুবায়ের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে উত্তর দিল, আমি এতিম। আপনার বলতে কেউ নেই। এই কক্ষে আমি থাকতাম। বোন সবটা জানে। সাইদ ক্রমাগত এতদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিল।
দাড়ি কমা পর্যন্ত বাদ রাখল না। সবটা শুনে অধরা ভয়ে গুটিয়ে গেল। তবে জুবায়ের স্বাভাবিক আছে। আসার সময় ভাই ওকে বলেছিল মেয়েটা এমন করবে, ওকে সামলাতে হবে। সাইদ না থাকলে বিপদের শেষ থাকতো না। অধরাকে চুপচাপ দেখে সাইদ ছলছল চোখে বলে উঠল, মালকিন, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কোহিনূরকে বোন ভেবেছি, কথা দিয়েছি সব বিপদে আগলে রাখব। আমার আম্মির আদেশ এই বাড়িতেই থাকতে হবে আমাকে। উনি যদি ফিরে এসে আমাকে না পায় তবে চিন্তা করবেন, আমি কথা দিয়ে কথা রাখতে পারবো না। সাইদের জন্য অধরার খারাপ লাগলো। বাচ্চা একটা ছেলে, এভাবে কাঁদছে দেখে ও নিজেকে স্বাভাবিক করে বলল, কাঁদছো কেন শুধু শুধু? আমরা কৃতজ্ঞ তোমার উপরে। তুমি এখানেই থাকবে, আর লুকিয়ে থাকতে হবে না। ওর জ্ঞান ফিরছে না কেন জানো কিছু? সাইদ চোখের পানি মুছে নিয়ে বলল, সকালেই ঠিক হয়ে যাবে, বিশ্রামের দরকার। জুবায়ের এবার মুখ খুলল। এবার থেকে ও কোথাও যেতে চাইলে আমার অনুমতি নেবে, ঠিক আছে? রিক্স হয়ে যায় সেখানে যাবে না। বাচ্চাদের এভাবে বিপদের মধ্যে যাওয়া ঠিক না। জুবায়ের অধরাকে নিয়ে নিজেদের কক্ষে ফিরে গেল। সাইদর চিরাচারিত স্বভাব অনুযায়ী জানালায় পা ঝুলিয়ে বসে পড়ল। বেশ হালকা লাগছে। আগামীকাল থেকে আর চুরি করে খেতে হবে না। মালকিন নিশ্চয়ই খাবার দেবে ওকে, ভেবেই খুশি লাগলো। চুপচাপ বসে আছে পাথর। আজ একমাত্র বোন আরিয়ার জন্মদিন। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে টানা 15 দিন সময় চলে গেছে। তারপর 2 দিন গেছে শালিনের জন্য। পাথর ঠিক করেছে রাজধানীর বাইরে ফার্ম হাউস ছাড়া আর কোথাও যাবে না। ব্যবসা যেমন চলছে চলুক। তাছাড়া নিজের অতিরিক্ত মাত্রায় রাগের জন্য নিজেকে কেমন অসুস্থ অসুস্থ লাগছে। বাইরে এত এত লোকজন হইচই করছে, বিরক্ত লাগছে ওর। হঠাৎ বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দে ওর ধ্যান ভাঙল। অরিয়া বাইরে দাঁড়িয়ে আছে। পাথর আর অপেক্ষা করতে পারল না, দ্রুত গিয়ে দরজা খুলে দিল। সাদা গাউনে অরিয়াকে ভীষণ মিষ্টি লাগছে। পাথর হাত বাড়িয়ে বোনকে নিজের কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, জন্মদিনের শুভেচ্ছা বোন। মেয়েটা অমায়িক হেসে উত্তর দিল, বাইরে আমার ফ্রেন্ডরা এসেছে, তোমার সঙ্গে পরিচিত হতে চাইছে, তুমি যাবে না? পাথর হাসল। বোনের আবদার ফেলে দেওয়ার ক্ষমতা ওর নেই, তাই আরিয়ার হাত ধরে বেরিয়ে আসলো। নিজেকে ঠিকঠাক রাখার জন্য অনেক বুঝিয়েছে, কিছুতেই অস্বাভাবিক আচরণ করবে না। সিঁড়ি দিয়ে 2 ভাই বোনকে নামতে দেখে করতালিতে মুখরিত হয়ে উঠল ডাইনিং রুম। সিঁড়ির শেষ হতেই অরিয়া দৌড়ে গিয়ে বন্ধুদের সবাইকে ডেকে এনে পাথরের সামনে উপস্থিত করালো। অরিয়ার কয়েকজন বাঙালি ফ্রেন্ড আছে, তার মধ্যে একটা মেয়ে রোশনি আগে থেকেই পাথরকে পছন্দ করত। অরিয়ার সঙ্গে বেশ ভাব, তাই কৌশলে জেনে নিয়েছিল পাথর একটা বোবা বধির মেয়েকে বিয়ে করেছে। আলাপের শেষে কেক কেটে যখন সবাই আনন্দ করছিল, পাথর বেরিয়ে আসলো। সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎ কারো কণ্ঠ শুনে ওর ধ্যান ভেঙে গেল। রিনরিনে মেয়েলি কণ্ঠে উচ্চারিত হলো, এত স্মার্ট আর সৌন্দর্য দিয়ে কি হবে? সেই তো আপনাকে একটা বোবা মেয়ের সঙ্গেই থাকতে হবে। আপনার জন্য আমার খারাপ লাগে। ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করুন। শুনেছি তাকে আপনি দেখতে পর্যন্ত পারেননি। কণ্ঠটা থামতেই পাথর ভ্রু কুঁচকে পেছনে ফিরল। রাগ কন্ট্রোলে রেখেছিল, সেটা তরতর করে বেড়ে কয়েকশো গুণ বৃদ্ধি পেল। ইচ্ছে হলো সব ধ্বংস করে ফেলতে। ডিভোর্স দেবে তাও নিজের স্ত্রীকে? কখনোই না। এই মেয়ে সাহস দেখে ওর মাথায় আগুন ধরে গেল। সোজা গিয়ে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, সামনে থেকে যাবি নয়তো খুন করব। আমার স্ত্রীকে নেওয়ার একটা শব্দ উচ্চারণ করলে তোর গলা আমি কেটে দেব। চিনিস আমাকে? পাথরের নাক মুখ লাল হয়ে উঠল। গায়ে জড়ানো ব্লেজার ছিল, টেনে খুলে পুলের দিকে ছুঁড়ে দিয়ে বেরিয়ে আসলো। রশ্মি পেছনে পড়ে আছে, সেদিকে তাকালো না পর্যন্ত। উত্তাল সমুদ্রের তীরে বিকট শব্দে চিৎকার করে হাঁটু গেড়ে বসে পড়ল পাথর। হঠাৎ শরীর কেমন উত্তপ্ত অনুভব করছে, সঙ্গে গায়ের পশম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হাত পায়ের মধ্যে কেমন যন্ত্রণা করছে,
নখ খুলে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় ও ছটফট করতে লাগলো। ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। কি হচ্ছে কেন হচ্ছে ওর জানা নেই, তবে এক্ষুনি যন্ত্রণা না থামলে ও মারা যাবে নিশ্চিত। এভাবে কয়েক মুহূর্ত কাটল, তারপর পাথরের অস্তিত্ব বিলীন হয়ে সেখানে অদ্ভুত আকৃতির এক পশুর দৃশ্য মিলল, যার মাথা মানুষের আকৃতি আর শরীর হিংস্র নেকড়ের। ঘোলা চোখের অর্ধমানব আকৃতির পশুটা টকবক করে ছুটতে শুরু করলো। থামার কোনো লক্ষণ নেই। কোথায় যাচ্ছে তা ওর অজানা, শুধু মনে হলো কেউ ওকে ডাকছে, যেতে হবে। ছুটতে ছুটতে কয়েক কিলোমিটার পার হয়ে গেল। তারপর থামল সমুদ্রের দক্ষিণ দিকে জনমানবশূন্য এক দ্বীপে। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। শনশন বাতাসের সঙ্গে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। হঠাৎ কিছু একটা লক্ষ্য করে অর্ধমানবটি সেখানে এগিয়ে গেল। পানির মধ্যে লাল রঙের পোশাক পরিহিত এক মেয়ে অচেতন হয়ে শুয়ে আছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো ঘুমন্ত রাজকুমারী। সৌন্দর্য যেন উপচে পড়ছে শরীর বেয়ে। অর্ধমানব মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে কিছুক্ষণ চুপচাপ দেখে কিছু একটা ভেবে নিজের থাবা দিয়ে মেয়েটাকে পিঠের উপরে তুলে নিয়ে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। মাথা নিচু করে বসে আছে সাইদ। জুবায়ের আর অধরা পায়চারি করছে। রাত থেকে কোহিনূরকে পাওয়া যাচ্ছে না। সাইদকে লুকিয়ে মেয়েটা বেরিয়ে গেছে। জুবায়ের ওকে বকাবকি করছে। অধরার চোখ লাল হয়ে আছে। জ্ঞান ফেরার পরে মেয়েটা স্বাভাবিক ছিল। তারপর নর্মালভাবেই সাইদের সঙ্গে কথা বলেছে। সারাদিন ভালোভাবে পার করেছে, কিন্তু মাঝরাতে সাইদ ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ চোখ খুলে আর কোহিনূরকে পাচ্ছে না। তখনই জুবায়ের আর অধরাকে ডেকে নিয়েছে। ও একবার গিয়েছিল খুঁজতে, কিন্তু পায়নি। সাইদ মাথা নিচু করেই বলল, ওকে কেউ ডেকেছে। কালো শক্তি সম্পর্কে আপনারা বিশ্বাস করেন? জুবায়ের দাঁড়িয়ে পড়ল সাইদের সামনে। ভ্রু কুঁচকে বলল, ভনিতা রেখে বিস্তারিত বলো। তুমি তো আমাদের মতো না। বেশ কিছু শক্তি আছে তোমার। বলো কি হয়েছে? সাইদ কিছু একটা ভেবে বলল, ওকে কালো জাদু দিয়ে ডাকা হয়েছে। কোহিনূরের কাছে লকেট আছে বিধায় ওরা কাছে যেতে পারছে না। আপনারা চিন্তা করবেন না। আমি যাচ্ছি, ওকে যেভাবেই হোক ফিরিয়ে আনব। কিছুই হবে না। বিশ্বাস রাখুন আমার উপরে। লকেট যতক্ষণ ওর কাছে আছে, খারাপ উদ্দেশ্যে কেউ ওকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। সাইদ আবারও বেরিয়ে গেল কোহিনূরের খোঁজে। জুবায়ের ধপ করে সোফায় বসে পড়ল। মাথা ঘুরছে। যার জন্য এত ত্যাগ, সেই যদি না থাকে তবে কিসের এত পালিয়ে বেড়ানো? অধরা জুবায়েরের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। নিজেকে দোষারোপ করল, মেয়েটার খেয়াল রাখতে পারিনি ভেবে। অজানা আতঙ্কে বুক কাঁপছে। কোথায় আছে কোহিনূর? তুষারপাতের জন্য হঠাৎ চারিদিকে অন্ধকার নেমে এসেছে। বার্লিনের একটা নামকরা হোটেল কক্ষে সাদা টাইলসের উপরে বসে আছে পাথর। কক্ষের প্রতিটা জিনিসে সাদা রঙের ছোঁয়া নিবিড়ভাবে জড়িয়ে আছে। চারিদিকে এত এত সাদা শুভ্রতার মধ্যে বিছানার উপরে লাল গাউনে থাকা মেয়েটাকে যেন মনে হচ্ছে কোনো ঘুমন্ত রাজকুমারী। পাথর মেয়েটার লাল হয়ে থাকা ঠোঁট আর নাকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে ঝড় বয়ে চলছে। মেয়েটার ছোট্ট শরীর নিঃশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। পাথর ঘন ঘন কয়েকবার ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে নিল। 15 দিনের সফরে গিয়ে মেয়েটিকে এক নজর দেখেছিল। সেই মেয়েটাকে হঠাৎ এতটা কাছ থেকে দেখবে ভাবতে পারেনি। মনের মধ্যে হাজারো প্রশ্ন, সেই সঙ্গে অপরাধবোধকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দৃষ্টি ফিরিয়ে নিল। মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে বসল, কখনোই মেয়েকে দেখে ও আর মুগ্ধ হবে না। ঘরে স্ত্রী রেখে বাইরের মেয়েদের এভাবে দেখাটা উচিত না। কথাগুলো ভাবতে ভাবতে ওর গলা শুকিয়ে গেল। গতকাল কঠিন এক সত্যের সম্মুখীন হয়ে জীবনটা প্রায় বদলে গেছে। এসব কেন হচ্ছে জানা নেই। কার অভিশাপেও অভিশপ্ত কে জানে। তবে বুঝেছে অতিরিক্ত রাগলে ভেতরের পশুসত্তা বেরিয়ে আসতে চায়। ভাবল কিছুতেই আর রাগলে চলবে না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে হবে।
আশেপাশের লোকজন জানতে পারলে ওকে নিশ্চয়ই সমাজ থেকে বের করে দেবে, নয়তো আইনের আওতায় নেওয়া হবে। কথাগুলো ভেবে ওর চোখ দুটো বন্ধ হয়ে আসলো। কম্বলের মধ্যে হাত পা গুটিয়ে আছে কোহিনূর। ওর দিকে তাকিয়ে ও গভীর ঘুমে তলিয়ে গেল। নির্জন কক্ষে দুজন মানব মানবীর নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বেশ কয়েক মুহূর্ত পার হলো এভাবেই। নির্জন কক্ষের ফ্লোরে একজন সুদর্শন যুবকের পালঙ্কে মাথা রেখে ঘুমিয়ে থাকার বিষয়টা সিনেমাটিক হলেও পালঙ্কের মাঝখানে গুটিসুটি হয়ে ঘুমিয়ে থাকা রমণীর কাছে বড্ড বেশি ভয়ের। চোখ পিটপিট করে সামনে তাকিয়েও ভরকে গেল। কোথায় আছে ভেবে আশেপাশে দৃষ্টি রেখে হঠাৎ ঘুমন্ত যুবকের দিকে ওর চক্ষু থমকে গেল। বুক ধরফর করে উঠল। মনে মনে অসংখ্যবার সাঈদকে ডাকল। গতকাল রাতে কি হয়েছিল মনে নেই। কেউ ওকে ডেকেছিল, তাই বাধ্য হয়ে ঘর ছেড়েছিল। কোহিনূরের কেমন সন্দেহ হলো এই ছেলেটাই ওকে ডাকেনি তো, ডাকতেই পারে। কথাটা ভেবে বিছানা থেকে নামতে গিয়েও হুড়মুড় করে পড়ে গেল। হঠাৎ শব্দ শুনে পাথরও জেগে উঠল। কোহিনূরকে নিচে পড়ে থাকতে দেখে দ্রুত ওকে তুলতে হাত বাড়িয়ে দিল, কিন্তু কোহিনূর পাত্তা দিল না। নিজের মতোই উঠে বসল। পাথর উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল, এই মেয়ে, এত রাত্রে তুমি সমুদ্রের তীরে কি করছিলে? বয়স কত তোমার? হঠাৎ অচেনা ছেলের থেকে ধমক শুনে কোহিনূর চমকে উঠল। খুব করে প্রতিবাদ করতে ইচ্ছে করল, কিন্তু পারল না। কথা বলা নিষেধ আছে। ও কথা বললে ওর সঙ্গে সুলতান পরিবারের সবগুলো মেয়েরাই কথা বলবে। বাবা মায়ের কথা ভেবে এখন টেনশন হচ্ছে। ওকে চুপচাপ দেখে পাথর আবারও ধমক দিয়ে উঠল, কি হচ্ছে? চুপচাপ উত্তর দাও। বেয়াদবি আমি পছন্দ করি না। বলো, কি করছিলে ওখানে? বাবা মায়ের সঙ্গে গিয়েছিলে নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে? পাথরের হঠাৎ করেই রাগ হচ্ছে। মনের মধ্যে থাকা দুর্বলতা যদি প্রকাশ পেয়ে যায় বা আশকারা দিয়ে বিদ্রোহ করে বসে, তাই মেয়েটার সঙ্গে এমন কঠোর ব্যবহার করা। কোহিনূর চমকে উঠল, তবে চোখ ছলছল করল না। ফুপিয়ে কেঁদে ওঠা ওর সঙ্গে যায় না। কোহিনূরের মাথায় অন্য চিন্তা ঘুরছে। সাঈদকে ডাকতে হবে। ছেলেটা বেকুবের মতো কোথায় আছে কে জানে। কথাটা ভেবেও আনমনে পালঙ্কে গিয়ে বসল। পাথরের মেজাজ চরম থেকে চরম খারাপ হয়ে গেল। মেয়েটা রীতিমতো ওকে ইগনোর করছে, সেটাও সহ্য হলো না। ভেতরে থাকা পশুটা হিংস্র হয়ে বেরিয়ে আসতে চাইছে। ভেতর থেকে কেউ ওকে বলছে সামনে থাকা মেয়েটাকে থাপ্পড় বসিয়ে দিতে। পাথর তৎক্ষণাৎ থাপ্পড়ের জন্য হাত উঁচু করে কোহিনূরের মুখ বরাবর এনে থমকে গেল। ঘন পাপড়িতে আবৃত নেত্রযুগলে বিস্ময় খেলা করছে। সদ্য ফোটা পাপড়ির ন্যায় কোমল ওষ্ঠের কাঁপাকাঁপি দেখে পাথরের মস্তিষ্ক শূন্য শূন্য লাগল। মুহূর্তের মধ্যেও থমকে গেল। কোহিনূর কিছু বুঝতে পারল কিনা জানা নেই, তবে দ্রুত বিছানা থেকে নেমে টেবিলের উপরে থাকা খাতাতে বড় বড় করে লিখল, আমি কথা বলতে পারবো না, দয়া করে উত্তেজিত হবেন না। আমি সমুদ্রের তীরে কিভাবে এসেছি জানি না, রাস্তাও চিনি না, হয়তো হারিয়ে গেছি, তবে চিন্তা করবেন না, আমার শুভাকাঙ্ক্ষী আমাকে নিতে আসবে। কোহিনূর লেখাটা সামনে ধরতেই পাথর সেটা টেনে নিয়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিয়ে বলল, বাঁচিয়েছি তোমাকে আর তুমি অকৃতজ্ঞের মতো আমাকে অপমান করছো মেয়ে। কথা বললে কি আমি তোমাকে খেয়ে ফেলবো? লাগবে না বলা, থাকো এভাবে, আমি চললাম। পাথর ওকে সুযোগ না দিয়ে হন্তদন্ত হয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। এখানে থাকলে নিজেকে স্থির করতে পারবে না। কোহিনূর সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। শরীর প্রচণ্ড ক্লান্ত, ঘুমের প্রয়োজন। সারা সকাল কোহিনূর ঘুমিয়েই পার করল। দুপুরে প্রচণ্ড ক্ষুধা নিয়ে উঠে বসল। সাঈদের উপরেও রাগ হচ্ছে। কোহিনূর বিড়বিড় করে বকা দিল পাথরকেও। ছেলেটা দায়িত্ব জ্ঞানহীন, একটা অচেনা মেয়েকে হোটেল কক্ষে ফেলে রেখে গায়েব। বিষয়টা খুবই খারাপ আর দৃষ্টিকটু। কোহিনূর কথাটা ভেবে দরজা খুলে বাইরে উকি দিয়ে চমকে উঠল। দরজার কাছে একজন ছেলে দাঁড়িয়ে আছে। কোহিনূর ভ্রুকুচকে তাকাতেই ছেলেটা বলে উঠল, ম্যাম, স্যার চলে গেছেন। আপনি ঘুম থেকে উঠলে আপনাকে আপনার গন্তব্যে চলে যেতে বলেছেন। উনি বিজি আছেন, তাই থাকতে পারেননি।
কোহিনূরের মাথাটা ঘুরে উঠল। মানুষের মধ্যে অস্বাভাবিক রাগ থাকা ঠিক না, অসুস্থতার লক্ষণ। সে যাই হোক, অচেনা শহরে কোথায় যাবে ভেবে ওর মাথা আউলে গেল। ছেলেটা চলে যেতেই কোহিনূর দরজা বন্ধ করে দিল। গায়ে জড়ানো গতকাল মায়ের পছন্দ করা লাল রঙের গাউনটা কেমন জানি মলিন হয়ে আছে। বাইরের আবহাওয়াও চেঞ্জ হয়েছে। তুষারপাতের বদলে এখন উত্তপ্ত সূর্যের কিরণে গরম পড়তে শুরু করেছে। কোহিনূর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু উচ্চারণ করল। ওয়াশরুমে গিয়ে হাতে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো কক্ষ থেকে। ওড়না দিয়ে মাথাসহ মুখটা ঢেকে নিয়েছে, কিন্তু পায়ে কোনো জুতা নেই। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় পা ফেলেও শিউরে উঠল। বাবা মায়ের আদরে বেড়ে ওঠা কোহিনূর বুঝতে পারল পৃথিবীটা কতটা কঠিন। পেটে খাবার নেই, পায়ে জুতা নেই, আর না আছে পয়সা। সুলতান বংশের বিশাল সম্পদের একমাত্র উত্তরাধিকারীর বেহাল অবস্থা। ফর্সা পা দুখানা কালো পিচঢালা রাস্তায় রক্তিম বর্ণ ধারণ করেছে। মায়ের কোল থেকে বাইরে আসা এটাই ওর জীবনের প্রথম অভিজ্ঞতা। পাথরের উপরে ওর ভীষণ রাগ হলো। আগে কখনো এরকম হয়নি। কোহিনূর সর্বদা চুপচাপ থাকা শান্ত একটা মেয়ে। হঠাৎ মনে হলো ওর প্রতিশোধ নেওয়া উচিত। ছেলেটাকেও ঠিক উচিত শিক্ষা দেবে। কোহিনূর বিড়বিড় করে কথাগুলো বলে রাস্তায় পা ঘেঁষে ঘেঁষে হেঁটে চলল। অনেকে ওকে দেখছে, তবে কেউ সিরিয়াস হচ্ছে না। যে যার মতো ব্যস্ত। খানিকটা এসেও থমকে গেল। কিছুটা দূরে এক মহিলা ফোনে কথা বলছে, কিন্তু উল্টো পথে আসা একটা গাড়ি ওনার দিকে এগিয়ে আসছে। কোহিনূর দৌড়ে গিয়ে মহিলাকে টেনে নিল নিজের দিকে। তারপর কিছুক্ষণ চুপচাপ। মহিলাটা দ্রুত নিজেকে সামলে নিয়ে খাঁটি বাংলাতে বলে উঠলেন, মা তুমি ঠিক আছো তো? কোহিনূর ঘোমটা টেনে মাথা নাড়িয়ে হাতের ইশারায় বুঝিয়ে দিল ও কথা বলতে পারে না। ভদ্রমহিলা বেশ আহত হলেন। কোহিনূরকে আগলে নিয়ে বললেন, তোমার বাসা কোথায়? বাবা মা কোথায়? কোহিনূর মাথা নাড়িয়ে হাত উঁচু করে বুঝিয়ে দিল ও হারিয়ে গেছে, রাস্তা চেনে না। ভদ্রমহিলা বিস্ময় সমেত কোহিনূরের হাত ধরে বললেন, চলো আমার সঙ্গে। তোমাকে ফিরতে আমি সাহায্য করব, চিন্তা করো না। কোহিনূর মাথা নাড়িয়ে রাজি হলো। আপাতত সারাদিনের জন্য একটা উপযুক্ত থাকার জায়গা আর খাবারের দরকার। রাতের জন্য অপেক্ষা করতে হবে। সাইদ নিশ্চয়ই আসবে। তাছাড়া কোহিনূর নিজেই চেষ্টা করবে ফিরে যাওয়ার জন্য। ভদ্রমহিলাকে নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। হাতের মুঠোয় রাখা জ্বলন্ত আগুনের টুকরো নিয়ে বসে আছে আধার। নিজের দাদুর থেকে জানা আংশিক সত্যিটা এখন ওর মাথাতে পরিষ্কার হলো। সুলতান পরিবারের উপরে আসা অভিশাপ আর কোহিনূরের জন্মবৃত্তান্ত এখন ওর জানা চেনার মধ্যে। সুলতানরা বাধ্য খান পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে, কিন্তু ওরা এতদিনের ওয়াদা ভেঙেছে। সবটাই কোহিনূরের জন্য। আধার দাদুর সামনে জ্বলন্ত কয়লাটা নামিয়ে রেখে বলল, দাদু বলো, কিভাবে পারল ওরা এমনটা করতে? তুমি কিছু বলবে না? ওয়াসিম খান নাতির কথা শুনে হাসলেন। সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, খানরা অনুরোধ করতে পারে না। ওদের জন্ম হয়েছে পৃথিবী শাসন করতে। সামান্য এইটুকুর জন্য এমন করছো? কোহিনূরকে আনার ব্যবস্থা করো, ওকে লাগবে আমাদের। আধার হাত ঝেড়ে নিয়ে প্রশ্ন করল, দাদু কোহিনূরকে দিয়ে কি করবে? ও রক্ত দিয়ে আমরা উল্লাস করব। ওকে হত্যা করলে মহামূল্যবান কোহিনূর পাথরটা আবারও আমাদের মুষ্টিমেয় হবে। যাও, অপেক্ষা করো না। একদিন তোমাকে সবটা বলবো। আপাতত কাজে মন দাও। আধারের মুখটা চুপসে গেল। কোহিনূরকে ওর দরকার, কোনো জড়বস্তুর উপরেও লোভ নেই। মেয়েটার তেজার রূপের জাদুতে ও মুগ্ধ। মৃত্যু ছাড়া এই মুগ্ধতা ওর কাটার না। কথাটা ভেবেও বেরিয়ে আসলো। ঘরময় পায়চারি করছে পাথর। হোটেলে মেয়েটাকে রেখে আসা ঠিক হয়নি। যদি কিছু হয়ে যায়, ভয় হচ্ছে। যে কোনো যুবক ওকে দেখলে উতলা হবে নিশ্চয়ই। কথাটা ভাবতে ভাবতেও চমকে উঠল। বাইরে থেকে বড়সড় একটা ধাক্কা এসেছে দরজায়। পাথর দরজা খুলতেই ওর আন্টি হুড়মুড় করে ভেতরে ঢুকে বললেন, পাথর, আমি একটা মেয়েকে দেখাচ্ছি।
তুই একটু নিউজের ব্যবস্থা করতে পারবি? বোবা মেয়েটা কিছুই জেনে না। পাথর নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, তুমি যাও, আমি দেখছি। কথাটা বলে পাথর ওয়াশরুমে চলে গেল। আন্টির উপরে রাগ হচ্ছে। আজকের দিনটা শুরু হয়েছে অসহায় বিপদে পড়া মেয়েদের নিয়ে, যেন শেষই হচ্ছে না। সন্ধ্যার পরে গোসল করেও বাইরে পা বাড়িয়ে থমকে গেল। ডাইনিং রুমের সোফায় নূর বসে আছে, পরনে বোনের স্কার্ট আর মাথায় ছোটোখাটো ঘোমটা। মেয়েটাকে যে কোনো পোশাকে এতটা সুন্দর লাগে, একদম বুকে এসে লাগে। কথাটা ভেবে ও বুকে হাত দিল। বুক ধড়ফড় করছে। চোখের মুগ্ধতা কিছুক্ষণের মধ্যেই ওর মিলিয়ে গেল। যা নিজের না তা দেখে মুগ্ধ হয়ে কিসের লাভ। পাথর হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। আপাতত বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই। আজকের দিনও ফার্ম হাউসে কাটিয়ে দেবে বলেই পরিকল্পনা করে ফেলল। কোহিনূর এই বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছে। আপাতত পেট ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা। যা করবে ভেবেচিন্তেই করবে। সাইদ ওকে খোঁজ করছে, বিষয়টা বুঝতে পেরেছে। ওয়াশরুম থেকে ফিরে এসেই চিন্তা করেছে ছেলেটা আশেপাশেই কোথাও একটা আছে। এতক্ষণে চলে আসার কথা থাকলেও সাইদ আসলো ঠিক ঘণ্টাখানেক পরে, তবে অদৃশ্য হয়ে না, সশরীরে। এসে কোহিনূরের সামনে বসে কেঁদে উঠল। কোহিনূর সবাইকে বুঝিয়ে বলল সাইদকে ওর চেনা। যদিও ভদ্রমহিলা একের পর এক প্রশ্ন করে ছেলেটাকে প্রায় ক্লান্ত করে ছেড়েছে। বিশ্বাস করার পরে ওরা চলে যেতে চাইল, কিন্তু হলো না। উনি কিছুতেই ছাড়লেন না। বললেন দুদিন এখানে থাকতে হবে। সাইদ অসহায় মুখ নিয়ে কোহিনূরের দিকে তাকিয়ে রাজি হলো। কোহিনূরও তেমন কিছুই বলল না। বাবা মাকে খবর পাঠানো এখন সেকেন্ডের ব্যাপার। কোহিনূর সাইদকে নিয়ে গেস্ট হাউসে এসে বসল কিছু আলাপ আলোচনার জন্য। কোহিনূর তার চোখ বন্ধ করে নিল। সারাদিন ক্লান্তিতে কাটলেও সন্ধ্যার পরে ওর শরীরে কিছু একটা ভর করে। শক্তি 1000 গুণ বেড়ে যায়। বিষয়টা নিয়ে ওর চিন্তা হচ্ছে। আজকে সিদ্ধান্ত নিল কোনো অবস্থায় নিয়ন্ত্রণ হারাবে না। অচেতন হওয়াও চলবে না। পরিবর্তনটা শুধু রাতের জন্য না, দিনের জন্য প্রয়োজন। আজকের দিনটা না আসলে বুঝতেই পারত না পরিবার ছাড়াও কতটা অসহায়। এভাবে চলতে পারে না। কোহিনূর জানে নিজের মধ্যে পাওয়ার আছে, কিন্তু ওটাও নিজের নিয়ন্ত্রণে থাকে না। অচেতন মনে যা ইচ্ছে করে ফেলে। এভাবে কতদিন চলবে? গতকাল কেউ ডেকেছিল, সে আবারও ডাকবে নিশ্চয়ই। কোহিনূর এবার তাকে উচিত শিক্ষা দিয়ে আসবে ভাবল। সন্ধ্যা পেরিয়ে রাতের প্রথম প্রহরের সূচনা হয়েছে। কোহিনূর সাইদকে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। এই বাড়িটা ওর কেন জানি পছন্দ হচ্ছে না। ভদ্রমহিলা যথেষ্ট ভালো, তবুও মনে খচখচ করছে। কথাগুলো ভাবতে ভাবতে ওর শরীর কেমন দুলে উঠল। কারো চিৎকারে ওর কান ভারী হয়ে উঠল। এ কেমন চিৎকার! কৌতূহল দমিয়ে রাখতে পারল না। বারবার উচ্চারণ করল, আমি যেতে চাই, আমাকে সাহায্য করো। ফার্ম হাউসের ছাদে অচেনা একটা অব্যয়ের সামনে দাঁড়িয়ে আছে পাথর। সামনে ছেলেটার চোখ থেকে আগুন ঝরছে। মুহূর্তের মধ্যে ছেলেটা নিজের শরীর পরিবর্তন করে অর্ধমানবে রূপান্তরিত হয়ে চোখের নিমিষেই পাথরের উপরে হামলে পড়ে। ওকে নিয়ে বাতাসে ভেসে গেল। পাথর হতভম্ব হয়ে চুপচাপ সবটা মেনে নিচ্ছে। বারবার মনে হচ্ছে ও শুধুমাত্র একা না, ওর মতো আরও অনেকেই আছে। ওরাই কি তবে ওর আপন কেউ? হঠাৎ সমুদ্রের তীরে আষ্টে পড়ে ওর ধ্যান ভাঙল। সামনে থাকা অর্ধমানবটা চিৎকার করে বলল, তুই সেই নরাধম যে আমাদের শিকারকে কেড়ে নিয়েছে। এখন তোর কি হবে? পাথরের বিস্ময় যেন কাটছেই না। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুমি? আর কিসের শিকার? আমি তো কিছুই জানি না। পাথর আরও কিছু বলতে চাইল, কিন্তু হলো না। চারদিক থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়ল অর্ধমানবদের দল। রাগের বদলে ওর ভয় করছে, সেহেতু ওর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। কয়েকটা থাবাতে শরীরের অবস্থা খারাপ। ভাবল এক্ষুনি বুঝি মারা যাবে, কিন্তু এমন কিছুই হলো না। ওকে সকলের মাঝখান থেকে কেউ তুলে নিল। পাথরের যেন সবটাই ভ্রম লাগছে। সামনে তাকিয়ে ঝটকা খেয়ে পিছিয়ে আসলো। বিড়বিড় করে উচ্চারণ করল,
নূর, তুমি? পাথরের কথাতে মেয়েটা চোখ তুলে তাকিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে নিজের হাতের মুঠোয় থাকা খঞ্জরটা সামনে তুলে ধরল। মেয়েটা কথা বলছে না, তবুও অর্ধমানবেরা ভয় পেল। এখানে থাকা ওদের পক্ষে সম্ভব হচ্ছে না। শরীর জ্বলছে। ওরা পালিয়ে যেতে চাইল। তার আগেই খঞ্জরটা একজনকে উদ্দেশ্য করে ও ছুড়ে দিয়ে পেছনে তাকিয়ে ভ্রু কুঁচকে পিছিয়ে আসলো। যেভাবে এসেছিল সেভাবেই চোখের নিমিষে পালিয়ে গেল। পাথর সেদিকে দৌড়ে গেল। যখন পেল না তখন পায়ের গতি আরও বাড়িয়ে দিল। একসময় প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল, তবুও থামল না। শরীর আবারও পরিবর্তন হচ্ছে। নখ খসে খসে পড়ছে। পশম দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে শরীর ঢেকে যাচ্ছে। একসময় গায়ের শার্টটা ফেটে বেরিয়ে আসলো। তারপর মেঘমুক্ত সমুদ্রের তীরে চাঁদের জ্যোৎস্না শরীরে মেখে উন্মাদ এক অর্ধমানব অজানা রহস্যের সন্ধানে দৌড়ে চলল মাইলের পর মাইল। সামনে কি অপেক্ষা করছে কে জানে। পশ্চিম আকাশে চাঁদ হেলে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো টুক করে ডুবেও যাবে। সমুদ্রের গর্জনে কান ভারী হয়ে উঠছে। সেদিকে মায়াবী অর্ধমানবরূপী পাথরের কোনো হেলদোল নেই। কেন ছুটছিল এই মুহূর্তে সেটাও মনে নেই। শুধু মনে হলো সামনে এগোতে হবে। অতটা পথ অতিক্রম করার পরেও শরীর দুর্বল হলো না, বরং আরও শক্তি বৃদ্ধি পাচ্ছে। অধিক তীক্ষ্ণ দৃষ্টির ফলে বহুদূরের সব কিছু ভালোভাবেই দেখতে পাচ্ছে। হঠাৎ বাধা পেয়েও থমকে গেল। অদৃশ্য দেয়ালকে বাধা দিচ্ছে। শরীরের শক্তি সেই সঙ্গে কমতে শুরু করেছে। শরীর আবারও পরিবর্তন হচ্ছে। গায়ের লম্বা পশমগুলো মিলিয়ে যাচ্ছে। নখ ছোট হয়ে মানবাকৃতি নেওয়ার আগেই ও অচেতন হয়ে বালুচরে পড়ে গেল। সমুদ্রের নোনা জলের ঢেউ এসে আছড়ে পড়ল ওর শরীরের উপরে। কিছুটা দূরে একটা অর্ধমানবের অব্যয় একদৃষ্টিতে পাথরের রূপান্তরকে হতবাক নয়নে দেখতে লাগলো। তারপর যখন ধ্যান ভাঙল, ক্রমাগত এগিয়ে আসলো পাথরের কাছে। কিন্তু কাছাকাছি আসার আগেই হাওয়ার গতিতে কিছু একটা এসে পাথরের নিথর শরীরটা নিয়ে অদৃশ্য হয়ে গেল। সামনে জনমানবশূন্য ধুধু প্রান্তর। চাঁদ ডুবে গেল সেই ক্ষণে। শয়তানের শক্তি কমতে শুরু করেছে। আল্লাহর রহমত প্রাপ্তির উপযুক্ত সময় চলে এসেছে। আশাহত হয়ে অব্যয়টা উল্টো পথে দৌড়ে চলে গেল। ধারালো খঞ্জরের আঘাতে চিৎকার করে প্রাসাদ মাথায় করে ফেলেছে আধার। পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। খঞ্জরটা বিঁধে আছে বিধায় দগদগে ঘা ঠিক করা সম্ভব হচ্ছে না। পাশে বেশ কিছু ভীত অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই মধ্যবয়সী এক হাকিম ভেতরে প্রবেশ করলেন। হাতে নানা রকম চিকিৎসা বিষয়ক গাছটা ওষুধপত্র। উনি চিন্তিত হয়ে আধারের পাশে বসতে বসতে বললেন, খঞ্জর চালানো ব্যক্তির নিশানা খুব খতরনাক। ওর উদ্দেশ্য তোমাকে হত্যা করা ছিল না। তোমাকে কষ্ট দিতে চেয়েছে, তাই পায়ের দিকে লক্ষ্য করে ছুঁড়েছে। তাছাড়া সেই ব্যক্তি এটা ভালো করেই জানে সামান্য খঞ্জরে তোমার মৃত্যু হবে না। খান পরিবারের ধ্বংস এতটা সহজ না। খান পরিবারের ধ্বংস আর সুলতান পরিবারের মুক্তি যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। লোকটা একদমে কথাগুলো বলে থামল। আধার চোখ রাঙিয়ে উত্তর দিল, চিকিৎসা শুরু করুন। অযথা সময় নষ্ট হচ্ছে। আমি মারা যাচ্ছি আর আপনি প্যাচাল পাচ্ছেন। চিকিৎসক মাথা নত করে মৃদু হেসে ক্ষতস্থানে উত্তপ্ত গরল ঢেলে দিলেন। আধার চোখ বন্ধ করে আছে। ওকে কয়েকজন এসে চেপে ধরে রাখলো যাতে নড়াচড়া করতে না পারে। চিকিৎসক এই সুযোগে খঞ্জরটা বের করে ওষুধ লাগিয়ে দিলেন। কিছু তরল ওর মুখে ঢেলে দিতেই আধার অচেতন হয়ে গেল। সব চিৎকার চেঁচামেচি মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেল। চিকিৎসকের মুখে হাসি ফুটে উঠল। আপাতত শান্তি নেমে আসলো কক্ষ জুড়ে। বাইরে ওয়াসিম খান চুপচাপ দাঁড়িয়ে আছেন। খঞ্জরটা কে ছুঁড়েছে আধার কাউকে বলেনি, কিন্তু উনি বেশ বুঝতে পারছেন এটা কোনো সাধারণ খঞ্জর না। বারবার কেন জানি কোহিনূরের নামটাই মাথায় আসছে। যদিও উনি অবগত না মেয়েটার খঞ্জর প্রাপ্তি ঘটেছে কিনা। কত বয়স হয়েছে তার? 17 নাকি 18? এই বয়সে এমন শক্তি পাওয়া সম্ভব কিভাবে হতে পারে? মাথায় আসছে না।
হঠাৎ দক্ষিণ কোণের কক্ষ থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসার জন্য উনি কিছুটা চমকে গেলেন। বহুকাল সেদিকে যাওয়া হয় না। উনি কিছু একটা ভেবে এক পা দুই পা করে এগিয়ে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা ভৃতকে ইশারায় দরজা খোলার আদেশ দিলেন। মুহূর্তেই দরজা খুলে দেওয়া হলো। বন্ধ কক্ষে হঠাৎ আলো প্রবেশের জন্য ধুলাবালির ওড়াউড়ি দৃষ্টিগোচর হলো। উনি হালকা কেশে উঠে ভেতরে পা ফেলতেই কেউ একজন গর্জন করে বলে উঠল, ধ্বংস হন আপনি, ধ্বংস হোক আপনার গড়া পাপের সাম্রাজ্য। আমার থেকেও অধিক যন্ত্রণা নিয়ে আপনার মৃত্যু হবে। বিধাতা কখনো পাপীকে ছাড় দেবেন না। আমি মনে মনে আপনার ধ্বংস চেয়ে প্রার্থনা করি, একদিন ঠিকই কবুল হবে। ওয়াসিম খানের চক্ষু রক্তবর্ণ ধারণ করল। উনি তেড়ে গেলেন ভেতরে। আবছা আধার পেরিয়ে ভেতরটা আলোকিত হয়ে উঠল। দেখা গেল শত শিকলের সঙ্গে বাঁধা আছে এক যুবক। যুবকের চোখ মুখ শক্ত হয়ে আছে। চুলগুলো কপালের উপরে আশ্রে পড়েছে। ফর্সা শরীরের উপরে ময়লার আস্তরণ। তবুও যেন রূপ তার ছটা দিয়ে বেরিয়ে আসতে চাইছে। মলিনার কাটা ছেঁড়া ঠোঁট হয়তো দাঁত দিয়ে কামড়ে রাগ মেটানোর চেষ্টা করা হয়েছে। ওয়াসিম খান সোজা গিয়ে ওনার গলা চেপে ধরে বললেন, প্রাণে বেঁচে আছো সহ্য হচ্ছে না বুঝি? ওর মতো তোমার প্রাণটা নিতে পারলে আমি শান্তি পেতাম, কিন্তু পারছি না। নিজের সন্তানকে হত্যা করতে আমি চাইছি না। ভালো হয়ে যাও আর খান পরিবারের ভালোর জন্য শয়তানের উপাসনা করো। নরবলি দিয়ে আমার সঙ্গে উৎসব করো, দীর্ঘ জীবন পাবে। সেই সঙ্গে মিলবে হাজারো রমণী। পৃথিবী তোমার হাতের মুঠোয় পেয়ে যাবে। কেন আমার বিরোধিতা করছো? সামান্য মানুষের প্রেমে পড়ে তুমি অধম হয়ে গেছো। আমার সন্তান তুমি বিশ্বাস হয় না। শিকলে বাঁধা যুবক হাসল। সেই হাসিতে কত যে যন্ত্রণা মিশেছিল সেটা শুধু সেই জানে। হাসি মুখেই উত্তর দিল, ভালোবাসা ছাড়া ছন্ন ছাড়া দীর্ঘ জীবন নিয়ে তিলে তিলে যন্ত্রণা পেয়ে বাঁচার চেয়ে মৃত্যু অধিক সুখের হবে। আমাকে এতটা যন্ত্রণা না দিয়ে মেরে ফেলুন। এইটুকু দয়া আমার জন্য করুন। আমার আত্মার মৃত্যু তো অনেক আগেই ঘটেছে। শরীরটা শুধু নামমাত্র। আমাকে রেখে আপনার লাভ হবে না। পিতার ধর্ম পালন করুন। ওয়াসিম খান ছেলের কথা শুনে তাচ্ছিল্যপূর্ণ হাসলেন। ওনার কেন জানি খুব মজা লাগলো। তাই কপালের উপরে থাকা সাদা কালো চুলের গোছাটা নাড়িয়ে উত্তর দিলেন, বাচ্চা আমার, এত তাড়াতাড়ি নিজের মৃত্যু কামনা করো না। তোমার বেঁচে থাকার একটা কারণের মৃত্যু হলেও আরও একটা কারণ যে এখনো জীবিত আছে। দেখবে তাকে, আমি যে দেখে নিয়েছি। খুব তাড়াতাড়ি তোমাদের দেখা হবে। তবে আফসোস, তখন সে সম্পূর্ণ আমার হাতের পুতুল হয়ে উঠবে। আমি ওকে নিয়ন্ত্রণ করব। তোমার মতো বেয়ারা হওয়ার আগেই আমি রশি টেনে ধরব। ওর হাত ধরে খান বংশ আরও উন্নতি সাধন করবে। মহা বিপ্লব ঘটবে। অপেক্ষা করো, ও এসেই তোমাকে মুক্তি দেবে। ওয়াসিম খান একদমে কথাগুলো বলে থামলেন। ছেলেকে ভরকে দিতে পেরে ওনার ভালো লাগছে। ছেলেটাকে উনি একদমই পছন্দ করেন না, তবুও সহ্য করতে হচ্ছে। উনি আর কথা বলার সুযোগ দিলেন না। বেরিয়ে আসলেন কক্ষ থেকে। দরজা আবারও বন্ধ করা হলো। দরজার ওপাশে একজোড়া চোখ ছলছল করে তাকিয়ে রইল। সেই চোখে প্রিয়জনকে কাছে পাওয়ার হাজারো আকুতি, আর এই বন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার আশা। বাবার বলা কথাটার মানেও জানা আছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না। কিভাবে সম্ভব এটা? না না, হতে পারে না। সে তো নেই, কবেই অভিমান করে পৃথিবী ছেড়েছে। কথাগুলো বিড়বিড় করতে করতেই উনি কান্নায় ভেঙে পড়লেন। ভালোবাসা হয়তো স্বর্গ থেকে আসে, কিন্তু স্বর্গে আর ফিরে যায় না, বরং ভুক্তভোগীকে নরকে নিয়ে যায়। নয়তো ভালোবাসার ক্ষণে ক্ষণে এত সুখ আর পরবর্তীকালে এত যন্ত্রণা কেন? চুপচাপ বসে আছে জুবায়ের। অধরা ওর পায়ের উপরে মাথা রেখে শুয়ে আছে। মেয়েকে ছেড়ে একটা দিন পার হয়ে গেছে, যদিও সাইদ খবর দিয়ে গেছে, তবুও শান্তি পাচ্ছে না। অধরার চোখ মুখ ফুলে গেছে। জুবায়ের ওকে সান্ত্বনা দিচ্ছে। দুদিন পরে যখন মেয়ে শ্বশুর বাড়িতে যাবে তখন তো এভাবেই থাকতে হবে। কিন্তু অধরা সেটা মানতে নারাজ।
জুবায়ের কাজকর্ম ছেড়ে ওকে নিয়ে বসে আছে। আগে নিজের পরিবার, তারপর অন্য কিছু। অধরা না খেয়ে আছে, তাইও নিজের মতো কফি আর অমলেট করে নিয়ে এসেছে। যদিও অধরা ডিম তেমন পছন্দ করে না। জুবায়ের ওর কপালে ওষ্ঠ নামিয়ে চুমু দিয়ে বলল, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। মেয়ে এসে যদি দেখে মায়ের এমন অবস্থা, তখন কষ্ট পাবে না? তাছাড়া তুমি ভালো করে জানো তোমার মেয়ে কোনো সাধারণ মানুষ না। সাঈদ কি বলল শোনোনি? সে তার শ্বশুর বাড়িতেই আছে, যদিও বেচারারা কিছুই জানে না। মেয়ে না দেখে বিয়ে ইতিহাসে এই প্রথমবার, তাই না? জুবায়েরের কথা শুনে অধরা উঠে বসল। ওর হঠাৎ রাগ হচ্ছে কথাটা শুনে। মেয়ের বিয়েটা সত্যি ভালো পরিবারে দিতে পারেনি বলে আফসোস হচ্ছে। মানুষ এতটা লোভী কিভাবে হতে পারে যে টাকার জন্য সব শর্ত মেনে নিল? অধরা ভ্রুকুচকে বলল, এই বিয়েটা আমি সময় হলে ঠিকই ভেঙে দেব, দেখে নিয়েন। কিছুতেই পাথর ছেলেটি আমার মেয়ের উপযুক্ত না। বিয়ের এতটা দিন পেরিয়ে গেছে, একবারও বউকে দেখার চেষ্টা করেনি, আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। এ আবার কেমন বিয়ে আর কেমন মানুষ? অধরা রাগ ফেটে পড়ছে। জুবায়ের ওকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে মাথায় থুতুনি রেখে বলল, পাগলামো করো না। আমি মেয়ের ভালোর জন্যই শর্ত রেখেছিলাম। সবটা তো আমার জন্যই হয়েছে, তাই না? ছেলেটা সত্যিই ভালো, নয়তো দেখতে এতদিন মেয়েটাকে নিয়ে টানাটানি পড়ে যেত। ছাড়ো ওদের কথা, এখন আমার দিকে নজর দাও। আমার চেহারা দেখেছ কতটা মলিন হয়ে গেছে? ঠোঁট শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো, কত শত সমস্যা হচ্ছে, খাবারে অরুচি হয়েছে। বরের দিকেই তোমার নজর নেই শুধু। জুবায়ের শেষের কথাগুলো খুব সিরিয়াস ভঙ্গিতে বলল। অধরা ঝট করে উঠতে চাইল, কিন্তু পারল না। জুবায়ের ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অধরা উঠতে না পেরে চিন্তিত হয়ে বলল, চলুন, ডাক্তারখানাতে যেতে হবে। আপনার কিছু হলে আমার কি হবে? প্লিজ চলুন। জুবায়ের শব্দ করে হেসে উঠল। বউকে বোকা বানাতে পেরে ওর ভালো লাগছে। আলগোছে অধরার হাতের কবজিতে চুমু দিয়ে বলল, আরে, ডাক্তার দিয়ে কিছুই হবে না। আমার বেশি বেশি বউয়ের ভালোবাসা দরকার। আপাতত ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো। অধরা মুখটা গোমড়া করে ফেলল। ভেবেছিল জুবায়েরের হয়তো সত্যি কিছু হয়েছে, কিন্তু লোকটা যে মহাপাজি, সবসময় রোমান্টিক মুডে থাকে। অধরা দীর্ঘশ্বাস ফেলে জুবায়েরের বুকে মুখ লুকিয়ে বলল, আপাতত মজা নেওয়া বন্ধ করুন, ক্ষুধা পেয়েছে, খেতে চলুন। জুবায়ের হাসতে হাসতে ওকে কোলে তুলে নিল। ডাইনিং টেবিলের উপরে খাবারগুলো পড়ে আছে। টি টেবিলের উপরে ধোয়া ওঠা কফির মগ থেকে ধোয়া উঠছে। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। দীর্ঘ রাত পেরিয়ে চোখ খুলল পাথর। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে উঠে বসতেই পরপর রাতের সবটা ওর মনে পড়ে গেল। আশেপাশে তাকিয়ে হতবম্ব হয়ে গেল। ভালো করে মনে আছে, ও যখন অচেতন হয়েছিল তখনও সমুদ্রের তীরে ছিল। সেখান থেকে ফার্ম হাউসে কিভাবে আসলো মাথায় ঢুকছে না। প্রশ্ন জাগলো, কেউ ওকে সাহায্য করছে না তো? কথাটা ভাবতেই নূরের চেহারা ওর চোখের সামনে ভেসে উঠল। গতকাল যখন মায়াবী অর্ধমানবেরা ওর উপরে আক্রমণ করেছিল, তখন মেয়েটা এসে ওকে বাঁচিয়েছিল। কিন্তু কিভাবে সম্ভব এটা? সামান্য বাচ্চা একটা মেয়ে ওকে এতগুলো পশুর থেকে বাঁচিয়ে দিল। হজম হচ্ছে না। পাথর আর ভাবতে পারল না। দ্রুত বেরিয়ে আসলো ফার্ম হাউস থেকে। গেটের পাশে গাড়ি ছিল, বেরিয়ে আসতেও সময় লাগলো না। বাড়িতে পৌঁছাতে ওর আধা ঘন্টার মতো টাইম লাগলো। হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে আশেপাশে খোঁজ করল। ভৃতরা খাবার তৈরি করছে আর আন্টি টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে। পাথর আন্টির পাশে গিয়ে বলল, আন্টি, নূর কোথায়? তুমি দেখেছো ওকে? পাশ থেকে আরিয়া উত্তর দিল, নূরকে ভাইয়া? পাথর থমকে গেল প্রশ্ন শুনে। তারপর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, আমাদের বাড়িতে এসেছে সেই মেয়েটা কোথায়? আন্টি বলেছিল নিউজ করতে হবে। মেয়েটার পরিবারের খোঁজ করা জরুরি। আরিয়া জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, মেয়েটার পরিবারের খোঁজ মিলেছে ভাইয়া,
কিন্তু ও তো অসুস্থ, ভীষণ জ্বর এসেছে। বললাম ডাক্তার ডাকতে, কিন্তু সঙ্গের ছেলেটা কিছুতেই রাজি হলো না। বলল ঠিক হয়ে যাবে। পাথর আর অপেক্ষা করল না, দ্রুতগতিতে গেস্ট রুমের দরজার সামনে এসে থামল। কিছুক্ষণ ভেবেই হুট করে ধাক্কা দিয়ে দরজা খুলে ভ্রু কুঁচকে ফেলল। দেখল নূর চোখ বন্ধ করে শুয়ে আছে, আর অচেনা একটা ছেলে সবুজ তরল জাতীয় কিছু চামচে করে ওর মুখে তুলে দিচ্ছে। বিষয়টা দেখে ওর সহ্য হলো না। দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ছেলেটার হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওকে কি দিচ্ছ তুমি? তোমার জন্যই ওর এমন হয়েছে, তাই না? ওর আশেপাশেও তোমাকে যেন আর না দেখি, তাহলে কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। দেখতে তো ভূতের মতো। পাথরের রাগ হচ্ছে, হিংসা হচ্ছে নূরের পাশে একটা অচেনা ছেলেকে দেখে। মনে হলো নূর শুধুমাত্র ওর। মস্তিষ্কের প্রতিটা কোষে নূরের নাম প্রবাহিত হচ্ছে। সাঈদ ভয়ে চুপসে আছে। লোকটার ভাবভঙ্গি ওর ভালো লাগছে না। ওষুধ না খাওয়ালে মেয়েটার শরীর আরও খারাপ হবে। লোকটা ওষুধ ফেলে দিয়েছে, সেই সঙ্গে ওকে ভূত বলে অপমান করেছে। ও ঠোঁট ফুলিয়ে বলল, আমিও শুভাকাঙ্ক্ষী, কোনো শত্রু না যে ক্ষতি করব, কিন্তু আপনি কে? পাথর ততক্ষণে নূরের কপালে হাত রেখে তাপমাত্রা দেখে নিয়েছে। পাশে রাখা পানির পাত্র থেকে পানি নিয়ে আশেপাশে তাকিয়ে কিছু না পেয়ে সাঈদের টি শার্টটা ভিজিয়ে কোহিনূরের কপালে বসিয়ে দিল। সাঈদের চোখ কপালে। গতকাল নতুন টি শার্টটা কিনেছে, এখনও পরা হয়নি। আর লোকটা কি করল? একটা প্রশ্ন করেছে, তার উত্তর পর্যন্ত দিল না। এ কেমন তেরা লোক! সাঈদ ছলছল চোখে বলল, এটা কি করলেন? আমার টি শার্ট। পাথর নিজের কাজটাতে মনোযোগ দিয়ে বলল, তুমি না নূরের শুভাকাঙ্ক্ষী? এইটুকু ত্যাগ করতে অসুবিধা কোথায়? যাও বাইরে গিয়ে আন্টিকে বলো ডাক্তার ডাকতে। আর তুমি নিজের হাতে খাবার আনবে, ঠিক আছে? সাঈদ চোখ বড় বড় করে ফেলল। লোকটা ওকে অর্ডার করছে। পৃথিবীতে ও শুধুমাত্র কোহিনূর আর মালকিনের কথা শোনে, আর কারো না। বিড়বিড় করে বলল, হায় খোদা, এ কেমন মানুষ! হৃদয় নেই নাকি হৃদয়ও নামের মতোই পাথর। সাঈদের ভাবনার অবসান ঘটল দ্বিতীয় দফায় ধমক শুনে। তাই আর অপেক্ষা করল না, ছুটে চলল বাইরের দিকে। ও বাইরে পা রাখতেই পাথর দরজা বন্ধ করে দিল। চুপচাপ কোহিনূরের মলিন মুখের দিকে তাকিয়ে ওর গালে হালকা করে থাপ্পড় দিয়ে বলল, নূর, তুমি শুনতে পাচ্ছ? উঠে বসো। তোমার থেকে আমার কিছু প্রশ্নের উত্তর জানা বাকি আছে। কথা বলো প্লিজ। গতকাল রাতে তুমিই ছিলে, তাই না? বারবার আমাকে রক্ষা করছো তুমি। আমি ধরে ফেলেছি তোমাকে। বলো তুমি কে? পাথর প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করল, কিন্তু কোহিনূর চোখ খুলল না। ওর শরীরের তাপমাত্রা বেড়েই চলেছে, কমছে না। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। পাথর পানিতে ভেজানো কাপড়টা ওর কপালে রেখে চোখ বন্ধ করল। এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে যেটা ওকে খুব করে টানে। কি আছে খোঁজার চেষ্টা করল। মেয়েটা যে অধিক সুন্দরী সেটা জানা আছে, কিন্তু আরও কিছু আছে। একটা মায়া মায়া ভাব, নাকি আত্মার টান। পাথর আর ভাবতে পারল না। মেয়েটার দিকে তাকালে মনের মধ্যে ভয়ানক খারাপ ইচ্ছেগুলো উকিঝুঁকি দেয়। বাচ্চাদের উপরে এরকম নজরে তাকানো ঠিক না। পাথর দৃষ্টি ঘুরিয়ে নিল। হাত দিয়ে ওর কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বিছানা থেকে নামতেই সাঈদ এসে হাজির হলো। সঙ্গে খাবার এনেছে, কিন্তু কে খাবে? যার জন্য আয়োজন সে নিষ্ঠুরভাবে চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে। পাথর দাপট দেখিয়ে বলল, তুমি কি ওর বয়ফ্রেন্ড? নিশ্চয়ই বাবা মাকে না বলে ওকে নিয়ে পালিয়ে এসেছো। তোমাকে আমি পুলিশে দেব। বেয়াদব ছেলে, বাচ্চা মেয়েটাকে এভাবে ফাঁসিয়ে এনেছো। তোমার এত সাহস! সাঈদ চোখ বড় বড় করে আহাম্মকের মতো বলল, বয়ফ্রেন্ড কি? পাথর দাঁতে দাঁত চেপে বলল, ওর বাবা মায়ের নাম ঠিকানা বলো, আমি ইমেল করব। প্রশ্নের বাইরে একটা শব্দ যদি উচ্চারণ করেছো ছেলে, আমার থেকে খারাপ কেউ হবে না। সাঈদ ঢোক গিলে কোহিনূরের দিকে তাকালো। বুদ্ধি বলতে মাথায় কিছুই আসছে না। তাছাড়া মিথ্যাও বলে না,
তাই হড়বড় করে কোহিনূরের বাবা মায়ের নাম বলে দিল। পাথর পুনরায় জিজ্ঞাসা করল, ওর বাবার নাম কি বললে? সাঈদ গাল ফুলিয়ে বলল, আল্লাহ আছেন, আমি মিথ্যা বলছি না। সুলতান জুবায়ের ফারুকীর একমাত্র কন্যা উনি। কোহিনূর আমার বোনের ন্যায়, অন্য কিছুই না। আজকের দিনটুকু থাকতে দিন, আমরা সন্ধ্যায় ফিরে যাব। পাথরের মাথার মধ্যে মুহূর্তেই টর্নেডো বয়ে গেল। মাথা ঘুরছে। বাংলাদেশে থাকতে বাঙালি মেয়েকে বিয়ে করেছিল, সে এখানে কিভাবে আসবে মাথায় ঢুকছে না। সুলতান পরিবারের শাশুড়ি মা আর তার একমাত্র মেয়েকে ছাড়া ও সবাইকে চেনে। সোশ্যাল সাইটে বা ব্যবসার কাজে বহুবার দেখা হয়েছে। ঐশ্বর্যকে পর্যন্ত চেনে। ওরা জার্মানিতে কিভাবে আসবে, নাকি সবটাই মনের ভুল? সবটা জানার জন্য ও বেরিয়ে আসলো কক্ষ থেকে। বাবা দুদিন হচ্ছে বাড়িতে নেই। এক সপ্তাহের ট্রিপে গেছে বন্ধুদের নিয়ে। অবসরের দিনগুলো বন্ধুদের নিয়ে আনন্দ করে কাটানোর জন্যই এই ব্যবস্থা। পাথর আন্টির সামনে গিয়ে ভ্রুকুচকে বলল, আন্টি, তুমি কি আমার বউকে দেখেছ? নাম কি ওর? বাবা মায়ের নাম ঠিকানা বলতে পারবে? পাথরের প্রশ্ন শুনে উনি হেসে ফেললেন। মুখে রুটির টুকরো পুড়তে পুড়তে উত্তর দিলেন, বিয়েতে কি আমাদেরকে নিয়েছিলেন তোমার বাবা? সেই তো নাচতে নাচতে বেলাল, তুমি আর তোমার বাবা গিয়ে বিয়ে করে আসলে। বউয়ের একটা ছবি পর্যন্ত নেই। অদ্ভুত বিয়ে। সুলতান জুবায়ের ফারুকীর সম্পর্কে যা যা শুনেছি সবটা সত্যি। মেয়েকে জামাইয়ের থেকে কিভাবে কৌশলে আলাদা করে দিলেন ভাবো। শ্বশুর পেয়েছ কপাল গুনে। যাই হোক, হঠাৎ তাদের কথা। পাথর আন্টির পাশে বসে বলল, মুখে হাত রেখে বিড়বিড় করে বলল, তোমার বৌমা নিজেই শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। শ্বশুর সাহেবের এখন কি অবস্থা সেটাই ভাবছি। মানে কি? পাথর সামনে থাকা গ্লাস থেকে পানি মুখে নিয়ে বলল, গতকাল যাকে রাস্তা থেকে তুলে এনেছো উনি সুলতান জুবায়ের ফারুকীর একমাত্র কন্যা মিসেস কোহিনূর ফারুকী। বাকিটা জেনে তোমাকে বলবো। মাথায় হাজারো প্রশ্ন আর রহস্য খেলা করছে। পাগল পাগল লাগছে। আন্টি, তুমি ডাক্তার ডাকো তো, আমি ওর কাছে যাচ্ছি। পাথর যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। কোহিনূরকে এতদিনও নূর বলেই জানত। গতকাল হোটেল কক্ষে এত এত প্রশ্ন করার পরেও মেয়েটা চুপচাপ ছিল। এখন বুঝলো কত বড় ভুল করে ফেলেছে। বউয়ের সঙ্গে প্রথম আলাপটা বড়ই নির্মম আর নিষ্ঠুর বলে মনে হচ্ছে। পাথর আর ভাবতে পারল না। চুপচাপ কোহিনূরের পাশে গিয়ে বসল। সামনে কি হবে ভেবেই ঢোক গিলল। কোহিনূরের অচেতন শরীর বিছানায় লেপ্টে আছে। ঠোঁটজোড়া শুকিয়ে গেছে। ফ্যাকাশে মুখটা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতার কারণে বহুদিন ধরে ভুগছে। পাথর দরজায় হেলান দিয়ে পা ভাঁজ করে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন পরনারী ভেবে মনের বিরুদ্ধে নজর ঘুরিয়ে রেখেছিল, কিন্তু আজ কোথাও কোনো বাধা নেই, নিষেধের প্রাচীর নেই। কি যে আনন্দ হচ্ছে, পাথর নিজেকে স্থির করতে পারছে না। এত সুন্দর পুতুলের মতো মেয়েটা শুধুমাত্র ওর নিজের, যাকে ইচ্ছে করলে কাছে নিতে পারে, ছুঁয়ে দেখতে পারে, হৃদয় দিয়ে অনুভব করতে পারবে। পাথরের ধ্যান ভাঙল সাঈদের কাজকর্ম দেখে। ছেলেটা আবারও সেই তরল ওষুধের জোগাড় করে ফেলেছে। সেটাই ফোঁটা ফোঁটা কোহিনূরের ঠোঁটে চামচ দিয়ে ছুঁয়ে দিচ্ছে। পাথর হন্তদন্ত হয়ে ছেলেটার হাত থেকে পাত্রটা ছিনিয়ে নিয়ে মুখটা গম্ভীর করে বলল, মানা করেছিলাম তবু এসব ওকে খেতে দিচ্ছ ছেলে? ওর সঙ্গে কিছু হয়ে গেলে প্রমিস তোমাকে আমি ছাড়ব না। সাঈদ কেঁপে উঠল। কাচুমাচু মুখ করে বলল, জনাব, এটা খুবই উপকারী ঔষধ। মালকিন নিজে হুকুম দিয়েছিলেন আপনি আপত্তি করবেন না। পাথর ভ্রুকুচকে কোহিনূরের কপালে হাত রেখে বলল, এরকম প্রথমবার নাকি আরও এমন হয়েছে? প্রথমবার না, আরও এমন হয়েছে। ওষুধটা দিলেই ঠিক হয়ে যাবে, অযথা চিন্তা করবেন না। পাথর কিছুক্ষণ ভেবে নিয়ে কোহিনূরের মুখে ওষুধটা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকল। মেয়েটা কখন যে চোখ খুলে তাকাবে কে জানে। পাথরের খুব করে ইচ্ছে হলো অচেতন মেয়েটার কপালে নিজের উত্তপ্ত ওষ্ঠদয় রাখতে।
কিন্তু সাইদ ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই ছেলেটাকেও সহ্য হচ্ছে না। তৃতীয় পক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। পাথর মুখ পূর্বের তুলনায় আরও খানিকটা গম্ভীর করে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি ছেলে কোনো মেয়ে না, বুঝতে পেরেছ? কক্ষের বাইরে গিয়ে অপেক্ষা করো। নূরের জ্ঞান ফিরলে জানাবো। সাইদ বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, মালকিনের হুকুম, সঙ্গে থাকতে হবে। পাথরের ভীষণ রাগ হলো। হাতের মুঠো শক্ত করে ওর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। নিজেকে শান্ত করাটা জরুরি। ভেতরের পশুটা বারবার জানান দিচ্ছে বেরিয়ে আসতে চাইছে। কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে পাথর ঘুমন্ত কোহিনূরের কপালে চুমু দিয়ে দিল। সাইদের চোখ কপালে। তারপর লজ্জা পেয়ে হন্তদন্ত হয়ে কক্ষের বাইরে বেরিয়ে গেল। পাথর বাঁকা হেসে কোহিনূরের কপালে ভেজা কাপড় চেঞ্জ করে দিল। চুলগুলো কানের মধ্যে গুজে আবারও চুমু দিতে গিয়ে থমকে গেল, কারণ ঘুমন্ত মেয়েটা হঠাৎ চোখ খুলে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। পাথর লজ্জা পেল, কিন্তু কোহিনূরের চোখে মুখে কৌতূহল। গতকালে ছেলেটা ওকে হোটেল কক্ষে ফেলে রেখে এসেছিল। একদিন রক্ষা করেছে বলে খোঁটা পর্যন্ত দিয়েছে। তাহলে এখানে কি করছে? কোহিনূর দ্রুত উঠে বসতে চাইল, কিন্তু পাথর বাধা দিয়ে ওকে উঠতে সাহায্য করল। কোহিনূর বিস্মিত হয়ে তাকিয়ে আছে। পাথর কোহিনূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সরি, আসলে তোমার পরিচয় আমি জানতাম না। তাছাড়া এটাও জানতাম না তুমি কথা বলতে পারো না। খুব সরি, প্লিজ রাগ করো না। কোহিনূরের মুখের ভাবমূর্তির পরিবর্তন হলো না। নিজের হাতটা টেনে নিয়ে আশেপাশে তাকালো। সাইদ কোথায় কে জানে। ও সম্পূর্ণ পাথরকে ইগনোর করল। পাথর টেবিলের উপর থেকে খাতার কলম নিয়ে গিয়ে বলল, তোমার কি দরকার বলো, আমি এক্ষুনি নিয়ে আসব। কোহিনূর খাতায় বড় বড় করে লিখে দিল, আমি নিজের বাড়িতে ফিরতে চাই। আপনার থেকে কিছু পাওয়ার আশা আমি রাখি না। গতকালকের কথা আমি ভুলিনি। পাষাণতুল্য পাথর হৃদয় আপনার। বড়ই নিষ্ঠুর আপনি। পাথর লেখাটা পড়ে হতাশ হলো। এমনটাই আশা করেছিল। কিন্তু সেসব পাত্তা দিলে তো চলবে না। কিছু প্রশ্নের উত্তর জানা অতি জরুরি। তাই নিজেকে স্বাভাবিক করে বলল, থাকতে হবে না, চলে যাবে, কিন্তু যাওয়ার আগে আমার সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাবে। পাথর কথাটা বলতে গিয়ে উত্তেজিত হয়ে উঠল। কোহিনূরের হাতটা খানিক চেপে ধরে আবারও বলল, গতকাল রাতে তুমি সমুদ্রের তীরে ছিলে না? শুধুমাত্র গতকাল না, আরও একদিন এসেছিলে। পাথর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উত্তেজনাতে গলা কাঁপছে, কিন্তু কোহিনূর নির্বাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে নিজের বাহু থেকে হাতটা সরিয়ে দিল। কাগজের উপর লিখে দিল, আমি বলতে ইচ্ছুক না। পাথরের হঠাৎ রাগ হলো। মেয়েটা ওর থেকে কিছু লুকিয়ে রাখতে চাইছে, কিন্তু কেন? ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কোহিনূরের দুই বাহু ধরে একদম নিজের কাছে টেনে নিল। হঠাৎ আক্রমণে কোহিনূর নিজেকে সামলাতে পারল না। আছড়ে পড়ল ওর বুকে। তারপর দ্রুত উঠে বসতে চাইল, কিন্তু হলো না। পাথর ওকে শক্ত মুঠোয় বন্দি করে নিয়েছে। তারপর কোহিনূরের চোখের দিকে তাকিয়ে বলল, যতদিন বলবে না ততদিন শ্বশুরবাড়িতে থেকে বরের আদর খাবে। আমার কোনো সমস্যা নেই। কতদিন থাকবে ভেবে দেখো। আমার অসুবিধা হবে না, বরং ভালো লাগবে। বউকে অন্ততপক্ষে কাছে পাবো, কি বলো? কোহিনূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পাথর সেসব পাত্তা দিল না। মৃদু হেসে বলল, শ্বশুর মহাশয় মেয়েকে শর্ত দিয়ে বিয়ে তো দিলেন, কিন্তু লাভটা কি হলো? সেই তো মেয়ে এখন জামাইয়ের হাতে বন্দি। কি হবে এখন? কোহিনূর ছটফট করতে শুরু করলো। এই লোকটার বলা কথাগুলোর মাথায় ভালো করে ঢুকে গেছে। মনে মনে ভাবল, বিয়ের জন্য চাচ্চু আর ছেলে পেল না। হঠাৎ কোহিনূরের মধ্যে পরিবর্তন হতে শুরু করলো। মনের মধ্যে কুটিল বুদ্ধি জাগ্রত হলো। হৃদয়ের লেনাদেনা নিশ্চয়ই হবে, তবে
কোহিনূর ফারুকী এবার নিজের নাম এই পতিদেবের হৃদয়ে খুব যত্ন করে নিষ্ঠুরভাবে খোদাই করে দেবে। তারপর কথাটা ভেবে ওর হাসিটা আরও প্রশস্ত হলো। পাথরের অগোচরে সেই হাসিও লুকিয়ে চেহারায় ফের ইনোসেন্ট ভাব ফুটিয়ে বলল, শরীরের উত্তাপ কমে আসছে। পাথর ওকে ছেড়ে দিয়ে বলল, কথার বাইরে কিছু করার চেষ্টা করবে না, আমি বাইরে যাচ্ছি। কথাটা বলে ও আর অপেক্ষা করল না, বেরিয়ে আসলো কক্ষ থেকে। কোহিনূর সেদিকে তাকিয়ে বিছানায় জড়সড় হয়ে শুয়ে পড়ল। হঠাৎ হঠাৎ শক্তির ব্যবহারের জন্য শরীরের উপরে প্রভাব পড়ছে। অভ্যস্ত হতে না জানি কতটা সময় লাগবে। সকাল সকাল খাবারের টেবিলে বসে আছে মীরা। জামশেদ ওয়াশরুমে আছে, ওর জন্য অপেক্ষা করছে। কাজের মেয়েটা ছুটিতে আছে বিধায় জামশেদ আজ দুদিন মীরার সঙ্গেই থাকছে। সারাদিন গল্প, আড্ডা আর ভালোবাসাময় জীবন অতিবাহিত করেছে। এর জন্য অবশ্যই দাদুকে ওর মিথ্যা বলতে হয়েছে। তবুও আফসোস হচ্ছে না। মীরা নিজের হাতে সকালের নাস্তা তৈরি করেছে। যদিও জামশেদ ওকে মানা করেছিল, তবুও প্রিয় মানুষের জন্য কিছু করতে পারলে আলাদা রকমের ভালো লাগা কাজ করে। জামশেদ শার্টের হাতা ফোল্ড করতে করতে টেবিলে গিয়ে বসে পড়ল। সকালে খাওয়ার অভ্যেস নেই, তবুও মীরাকে খুশি করতে আসতে হলো। এক টুকরো কাবাব মুখে তুলে মৃদু হেসে বলল, ঠিক কতদিন পরে তোমার রান্না খেলাম বলো তো? আগে এটা সেটা রেসিপি তৈরি করে আমার পিছু পিছু ঘুরতে, মনে আছে তোমার? উপর থেকে বিরক্ত হলেও মনে মনে কিন্তু খুব খুশি হতাম। মম ড্যাড প্রচুর ঐশ্বর্য, অর্থ সম্পদের মধ্যে আমাকে মানুষ করেছে, কিন্তু জানতাম সেটা সম্পূর্ণ ফেক। নিজের বাবা মা যেখানে আমার থেকে বাঁচতে এতিমখানায় রেখে আসতে পারে, সেখানে আঙ্কেল আন্টি কী করবে বলো? পরের ছেলেকে এতটা আদর যত্ন করে মানুষ করেছে, এটাই অনেক। ভালোবাসাহীন আমি হঠাৎ ভালোবাসা পেয়ে কতটা আনন্দ পেয়েছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। কিন্তু ভাগ্য আমার সঙ্গে প্রতারণা করল। তোমাকে পেয়েও হারিয়েছি। আমার মন্দ ভাগ্যের জন্য তুমি কষ্ট পেলে। ক্ষমা চাওয়ার মতো মুখ নেই, তবুও ক্ষমা করে দিও প্লিজ। জামশেদ একদমে কথাগুলো বলে থামল। মীরার দিকে তাকালে ওর আগেরকার দিনের কথা মনে পড়ে যায়, কষ্ট লাগে, নিজের উপরে রাগ হয়। মীরা ওর কথা শুনে মলিন হেসে বলল, যা হয়ে গেছে সে তো বদলানো যাবে না, তবে কেন সেসব ভেবে আমরা কষ্ট পাচ্ছি? আসুন না, নতুন করে শুরু করি। কোহিনূরের খোঁজ জানেন? মেয়েটাকে দেখতে ইচ্ছে করে। জার্মানির কোথায় আছে ওরা? জামশেদ জুসের গ্লাসে চুমুক দিয়ে বলল, খোঁজ পেয়েছি। জুবাইয়ের কফি হাউস খুলেছে, যাবে ওদের কাছে? তোমাকে ওদের সঙ্গে রাখতে পারলে একটু স্বস্তি পেতাম। মাঝে মাঝে আমি গিয়ে দেখা করে আসব। জুবাইরের স্ত্রী অধরা চমৎকার একজন মেয়ে, ভীষণ সাহসী। কোহিনূর যেমন, ওর মা কিন্তু ওর থেকে কোনো অংশে কম না। সুলতান পরিবারের রহস্য প্রথম ওই মেয়েটারই নজরে আসে। অনেক ভয় দেখিয়েও দমন করতে পারিনি। মীরা জামশেদের কথা শুনে উত্তেজিত হয়ে বলল, নিশ্চয়ই যাব। এমন সুযোগ হাতছাড়া করাটা বোকামি। আচ্ছা, কোহিনূরের বিয়ের কথা বলেছিলেন, পরে কি হলো? জামশেদ কুটিল হাসল। খাবার মুখে নিয়ে পা নাচিয়ে বলল, কোহিনূর আপাতত পাথরের কাছেই আছে, গুপ্তচর খবর পাঠিয়েছে। তাছাড়া যা যা দেখছো সব কিছু কিন্তু এমনি এমনি ঘটেনি। অর্ধমানবদের ধ্বংস করতে হলে ওদের কাছাকাছি থাকাটা জরুরি। কোহিনূরের বিয়ে, হঠাৎ জার্মানি আসা, সব কিছু আমার ইশারায় হয়েছে। পাপের ধ্বংস করতে আমি জটিল পরিকল্পনার বীজ বপন করেছি। সময় লাগবে, কিন্তু সফল হবে। দাদুর উপরে আমি টেক্কা দিয়েছি। কেউ ভাবতেও পারবে না কি থেকে কি হয়ে গেল। বোঝার আগেই সব খতম। মীরা কিছু বলতে চাইল, কিন্তু পারল না। জামশেদ ওকে থামিয়ে দিল। ফোন এসেছে, কথা বলতে বলতেও বেরিয়ে গেল। যাওয়ার আগে মীরাকে রেডি হতে বলল। মীরাকে ও আর একা রাখবে না, মেয়েটা ভীরু। তাছাড়া ভাইয়ের সম্পর্কে ওর ভালোই ধারণা আছে, সেখানে মীরা ভালো থাকবে।
পৃথিবী ভালো খারাপ উভয়ের আবাসস্থল। এখানে যেমন ভালো মানুষ আছে, তেমনই খারাপ মানুষও আছে। খারাপের মধ্যে ভালো থাকে, আবার ভালোর মধ্যে খারাপ থাকে। একজনের দোষে সবাইকে খারাপ ভাবাটা যেমন অনুচিত, তেমনি সবাইকে ভালো ভেবে বিশ্বাস করাটাও বোকামি। এতদিনের উত্তাল সমুদ্র হঠাৎ আজ থমকে গেছে। আকাশ ভারী হয়ে উঠেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে ধরণী জুড়ে। ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানোর জন্য পাথরের মাথাটা কেমন ভারী হয়ে উঠল। কোহিনূরের পরিচয় পাওয়ার পর থেকে অদ্ভুত আনন্দ দোলা দিচ্ছে হৃদয়ে। মেয়েটা এখনো অবুঝ, নয়তো কি আর স্বামীকে উপেক্ষা করে? কথাগুলো ভাবতে ভাবতেও সমুদ্রের তীরে হাঁটতে শুরু করলো। আকাশে আজ অর্ধেক চাঁদ উঠেছে, মাঝে মাঝে মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল। সেটা ক্ষণিক সময় আগে তার চিহ্ন পর্যন্ত নেই। তীর ঘেঁষে ডলফিন লাফালাফি করছে, এর মধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। পাথর দ্রুত গতিতে পা চালিয়ে হঠাৎ থমকে গেল। দূরে একজন নারী অব্যয় দাঁড়িয়ে আছে। পাথর যতই এগিয়ে গেল ততই সবটা পরিষ্কার হলো। কাছাকাছি আসতেও একরাশ বিস্ময় নিয়ে চমকে গেল। কোহিনূর দাঁড়িয়ে আছে। পাথর আনমনেই বিড়বিড় করে বলল, কোহিনূর, তুমি এখানে কি করছো? নির্জনতা ছেয়ে আছে চারপাশ। রাজধানী থেকে সমুদ্র অনেক দূরে। এই মেয়ে এতটা রাস্তা কিভাবে আসলো ভাবতে পারছে না। তাই হুট করে কোহিনূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কার সঙ্গে এসেছো? বেয়াদব মেয়ে, একা একা এতটা রাস্তা চলে এসেছো? থাপ্পড় দেব একটা। ভালোবাসি আমি তোমাকে, তুমি আমার স্ত্রী, বুঝেছো তুমি? এক্ষুনি চলো। পাথর হাত ধরে টানতে থাকলো, কিন্তু চুল পরিমাণও নড়াতে পারল না কোহিনূরকে। পাথরের রাগ হলো, হুঙ্কার দিয়ে বলল, পাথরের স্ত্রী হয়ে এতটা বেপরোয়া ভাব তোমাকে মানাচ্ছে না। ভদ্র হয়ে থাকো, হৃদয়ের যত্ন নিয়ে তুলে রাখবো। চলো এক্ষুনি। পাথর কোনো উত্তর পেল না। বৃষ্টি শুরু হয়েছে। দুজন ভিজে একাকার অবস্থা। কোহিনূরের খোলা চুলগুলো মুখের উপর লেপ্টে আছে। কালো গাউনে মেয়েটাকে দেখতে অন্যরকম লাগছে। পাথর থমকে গেল। আনমনে নিজের হাতটা কোহিনূরের মুখে রেখে ওর দিকে এগিয়ে আসলো। ওর নিঃশ্বাস পড়ছে কোহিনূরের মুখে। দুজনের মধ্যে আর কয়েক ইঞ্চির ব্যবধান। পাথর এক পা তুলে কোহিনূরকে নিজের সঙ্গে জড়িয়ে নেওয়ার আগেই বাধা পেয়ে থেমে গেল। কোহিনূর ওর বুকে হাত রেখে ওকে পিছিয়ে দিল। একে একে মুখ থেকে পাথরে রাখা হাতটাও সরিয়ে দিল। পাথর ঘোরের মধ্যে ছিল, হঠাৎ ঘোর কেটে যাওয়ায় দরুণ রাগ হলো। চাপা কণ্ঠে বলল, এভাবে সরিয়ে দিয়ে আমাকে অপমান করার সাহস কোথায় পেলে? ভুলে যাবে না আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? আমি ইচ্ছে করলেই তোমাকে ছুঁয়ে দেখতে পারি। পাথর রাগে হিসহিস করছে। ও যেন অধৈর্য হয়ে উঠেছে। ভেতর থেকে কিছু একটা ওকে নিজের বশে নিতে চাচ্ছে। পাথর দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করছে, কারণ আরেকটু হলেই ওর পশুসত্তা বেরিয়ে আসবে। পাথর আবারও কোহিনূরের হাতটা ধরতে অগ্রসর হতেই রিনরিনে কণ্ঠে উচ্চারিত হলো, আপনার দেখি ধৈর্য একদমই কম, আর কথায় কথায় চমকালে ভরকালে হাড় দুর্বল হয়ে পড়বে। সুস্থ থাকতে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। পাথরের মনে হলো পৃথিবী দুলে উঠল। এতদিন শুনেছিল কোহিনূর বোবা বধির, কিন্তু এ তো কথা বলতে জানে। কিভাবে কি? পাথর উত্তেজিত হয়ে বলল, তুমি কথা বলতে পারো, তবে মিথ্যা কেন বলে সবাই? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমাকে ঠকানোর চিন্তা করো না। পাথরের কথায় কোহিনূর মৃদু হাসল। চোখের পাতা নাড়িয়ে বলল, রূপের ঝলকে ঝলসে গেছেন। বোবা বধির বলে যেখানে আপনি আমাকে দেখার অভিপ্রায় বন্ধ করেছিলেন, তবে এখন কেন? পাথর সামান্য এগিয়ে এসে বলল, সত্যি ভালোবাসি তোমাকে। তুমি আমার হৃদয়ের সঙ্গে মিলে গেছো। কোহিনূর হাসল, তীক্ষ্ণ সেই হাসি। তারপর পাথরকে চমকে দিয়ে উচ্চারণ করল, হৃদয়ের লেনাদেনা অবশ্যই হবে, নিবিড়ভাবেই হবে।
মিশে যাব আপনার ফেলা প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে। কিন্তু ওই যে কোহিনূর ফারুকী হৃৎপিণ্ড নিয়ে খেলতে পছন্দ করে, আজ এই মুহূর্তে নিজের প্রতিদেবের হৃৎপিণ্ডে অতি সূক্ষ্ম আর কারুকার্যমণ্ডিতভাবে আমার নামটা লিখে দিতে চাই। দেখি আপনার হৃদয়ের ধারণ ক্ষমতা কেমন। আমি নিষ্ঠুর জ্বলন্ত তল্লা। নিজের সঙ্গে সবাইকে জ্বালিয়ে নিভে যেতেই আমার জন্ম। পাথর নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা যে সাধারণ না, এটা ওর অজানা নেই। কি করতে চাইছে বোঝার জন্য উত্তর দিল, লিখে দাও। যেখানে ইচ্ছে সেখানে তোমার নাম লিখে দাও। পাথর প্রস্তুত। কোহিনূর দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করল না। নিজের হাতটা আলগোছে পাথরের বুকের উপরে রাখল। ধুকপুক করছে হৃৎপিণ্ড। কোহিনূর আঙুল উঠিয়ে সত্যি সত্যি লিখতে শুরু করল। প্রচণ্ড যন্ত্রণায় পাথর কুঁকড়ে গেল, তবুও টু শব্দ পর্যন্ত করল না। ঠোঁটে চেপে যন্ত্রণা সহ্য করল। অচেতন হওয়ার আগে কোহিনূরের মুখে হাত রেখে উচ্চারণ করল, এতটা নিষ্ঠুরতা তোমায় মানায় না। সৌন্দর্যের পেছনে সত্যি কাটা থাকে। বেঁচে থাকলে দেখা হবে নিশ্চয়ই। সেদিন তুমি আমার হবে। কথাটা বলেই পাথর ধূপ করে বালুচরে পড়ে গেল। ঝুম বৃষ্টি নেমেছে, শরীর হিম হয়ে আসছে। কোহিনূর এক দৃষ্টিতে নির্জীব পাথরের দিকে চেয়ে আছে। হঠাৎ করে হৃদয়ের কোণে সূক্ষ্ম ব্যথার উদয় হলো। কোহিনূর সেটা পাত্তা দিল না। কঠোরতার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। এইটুকুতে থমকে গেলে সামনের দিনগুলো কঠিন হয়ে উঠবে। আলো ঝলমলে সোনালি সকাল। গাছের পাতায় সূর্যের রশ্মি পড়ে ঝিলমিল করছে। রাতে শিশির মাটিতে মিলেমিশে একাকার। কোহিনূর বাবা মা আর চাচা চাচির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে সাপোর্ট দিচ্ছে সাইদ। জুবাইর কি বলবে বুঝতে পারছে না। কিন্তু অধরার মেজাজ চরম খারাপ। পৃথিবীর কোন মেয়ে আছে যে নিজেই নিজের বৈধব্যের কারণ হয়? মেয়েকে আজ পর্যন্ত কিছু না বললেও এই মুহূর্তে ও আর চুপচাপ থাকতে পারল না। মেয়েটার ফর্সা গালে টেনে একটা থাপ্পড় লাগিয়ে দিল। কোহিনূর তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সাইদ ওকে ধরে ফেলল। গতকাল রাতে সাইদ ওকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে এসেছে আর সব ঘটনা সবাইকে বলে দিয়েছে। অধরা দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে তুমি পাথরকে খুন করেছ? এতদিন তোমাকে নিয়ে আমি গর্ব করতাম। ভাবতাম আমার মেয়ে শুভ শক্তি হয়ে জন্ম নিয়েছে, খারাপ শক্তিকে ধ্বংস করে পৃথিবীটাকে নির্মল করবে। কিন্তু না, তুমি তো হয়েছ তোমার পূর্বপুরুষদের মতো নিষ্ঠুর আর নির্দয়। কিভাবে পারলে নিজের স্বামীকে মারতে? হাত কাঁপেনি? উত্তর দাও। অধরা হাঁপাচ্ছে। জামশেদ দ্রুত গিয়ে কোহিনূরকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। ওকে বকছো কেন? ওর যেটা ভালো মনে হয়েছে ও সেটাই করেছে। ওকে কেউ বকবে না। আমি ওকে সাপোর্ট করছি, কারণ আমি জানি কোহিনূর কোনো ভুল করতেই পারে না। ও শুভ। আর হোক অশুভ, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। অধরা কটমট দৃষ্টিতে জামশেদকে দেখল। এই লোকটা এসেছে মেয়েটাকে উস্কানি দিয়ে শয়তান বানাতে। পাথরের কথা ভেবে প্রচণ্ড খারাপ লাগছে। নিরপরাধ ছেলেটার প্রাণঘাতীর কারণ নিজের মেয়ে। ভাবতে ওর গা গুলিয়ে উঠছে। মেজাজটা খারাপ হচ্ছে। জুবাইর এসে অধরাকে সোফায় বসিয়ে দিয়ে পানির গ্লাস সামনে ধরে বলল, খেয়ে মাথাটা ঠান্ডা করো। কোহিনূর যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু বুঝতে চেষ্টা করো। ও কিন্তু কারণ ছাড়া কিছুই করে না। এর পেছনে সত্যিই কিছু আছে। কি আছে সেটাই শুনতে হবে। আগে শুনি। অধরা চোখ বন্ধ করল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই মেয়েটাকে দেখলেই শরীর জ্বলছে। নিজের ভালো পাগলেও বোঝে। কিভাবে পারল নিজের স্বামীকে মারতে? এটা মানুষ নাকি জড় পদার্থ? নির্জনতা কাটিয়ে কোহিনূরকে উদ্দেশ্য করে জুবায়ের বলে উঠল, মাম্মা বলো তো, কেন এমন করলে? কথা বলতে পারো এটা আমরা জানি। যাই হোক, লুকোচুরি লুকোচুরি খেলা এবার বন্ধ করে আসল কারণ বলো। এভাবে আমাদের টেনশনে রেখো না। কোহিনূর নড়ে চড়ে উঠল। চোখের পলক পড়ছে না। খুব স্বাভাবিক আছে। মনে হচ্ছে কিছুই করেনি। বাবার প্রশ্নের উত্তর দিতে হবে।
তাই এবার সত্যিই মুখ খুলল। রিনরিনের সুরেলা কণ্ঠে উত্তর দিল, আমি কিছু ভুল করিনি। ওকে বাঁচাতে হলে এইটুকু করতেই হতো। তাছাড়া যার হৃদয় সামান্য আমার নামটাও ধারণ করতে পারে না, সে আর যাই হোক কিছুতে আমার সঙ্গী হতে পারে না। দেখা জরুরি ছিল সত্যি উনি আমার উপযুক্ত কিনা। তাছাড়া আরও একটা সত্যি আছে যেটা আমি বলতে চাইছি না। কোহিনূর একদমে কথাগুলো বলে থামল। ও অনুতপ্ত না দেখে অধরা মুখ ফিরিয়ে নিল, কিন্তু জামশেদর মাথায় হাত রেখে বলল, কিচ্ছু বলতে হবে না, শুধুমাত্র নিজের খেয়াল রাখো। কথা বলেছ বুঝতে পারছো সামনে কি কি অপেক্ষা করছে। এরই মধ্যে দাদু ফোন করেছিল, তোমার ফুপিরা কথা বলছে। সুলতান পরিবারের 1000 বছরের অভিশাপের সমাপ্তি ঘটল। আমি মুক্তি পেলাম, নিজের মতো চলতে পারবো। তবে দাদু কিন্তু বসে থাকবে না, উনি পরিকল্পনা চালিয়ে যাবেন। ওনার পরিচয় সঠিকভাবে জানা জরুরি। তাছাড়া তোমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, এত ঝামেলা কিভাবে কি হবে। ঘরের শত্রুর সঙ্গে বাইরেরও। জামশেদের গলা কাঁপছে, এই মেয়েটাকে হারালে চলবে না। ওর কিছু হলে আবারও সুলতান পরিবারের উপরে অভিশাপ নেমে আসবে। অর্ধমানবেরা ওদের জুলুম করবে। না না, এমন হতে দেওয়া চলবে না। জামশেদের ধ্যান ভাঙল কোহিনূরের কথা শুনে। কোহিনূর তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল, যে যা করতে চাইছে করতে দাও। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কথাটা জানো তো। চাচ্চু, আমি সবটা সামলে নেব, চিন্তা করো না। আমি বিশ্রাম নিতে চাই, আর তোমরা দ্রুত আমাকে একা ছাড়ার ব্যবস্থা করো। এখানে থাকা আমার পক্ষে অসম্ভব। কোহিনূর সগর্বে জামশেদের পাশ থেকে উঠে গিয়ে দরজা বন্ধ করল। সাইদ গেল ওর পিছু পিছু। অধরার চোখে মুখে বিস্ময় খেলা করছে। নিজের হাতের পুতুল, যাকে কিনাও নিজে ছোট থেকে বড় করেছে, তার ব্যবহার দেখেও হতবাক হচ্ছে, কষ্ট হচ্ছে। বাচ্চা মেয়েটার এহেন পরিবর্তন ওকে ভীষণ পীড়া দিচ্ছে। অধরা জুবাইরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মীরা সান্ত্বনা দিচ্ছে। জামশেদ বলল, কান্নাকাটি করো না। এবার থেকে বারবার মেয়েটার উপরে হামলা হবে। ও চাইছে আমাদের থেকে দূরে থাকতে, যাতে ওর জন্য আমাদের ক্ষতি না হয়। ওর গলাতে যে লকেট ছিল ওটা আজ থেকে কাজ করবে না। মেয়েটাকে বাঁচাতে হবে। জুবায়ের চোখ বন্ধ করে বলল, ভাই, ও আমাদের কাছেই থাকবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার মেয়ে আমার কাছে থাকবে। যা হয় হবে, তবুও মেয়েকে ছেড়ে থাকা অসম্ভব। জামশেদ সোফায় হেলান দিয়ে বলল, কিছু ভাবতে হচ্ছে, ততক্ষণ সময় লাগবে। ড্যাড বাংলাদেশ থেকে ফিরেছে, ফোন দিচ্ছে, আমাকে যেতে হবে। মীরাকে এখানে রেখে যেতে এসেছিলাম, কিন্তু এখন কি করব ভাবছি, কারো নজরে পড়লে সমস্যা হবে। জামশেদের কথা শুনে অধরা চোখের পানি মুছে বলল, ওকে রেখে কোহিনূরকে নিয়ে যান। এই মুহূর্তে কোহিনূরের আপনার সঙ্গে থাকাটা নিরাপদ। লুকিয়ে রাখবেন নিজের মেয়ের মতো, পারবেন না আপনি? জামশেদ হতবাক হলো অধরার কথা শুনে। ওকে বিশ্বাস করছে, এর চাইতে সুখের কী বা আছে। কারো বিশ্বাস অর্জন করা সহজ না। জামশেদ জুবাইরের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের উত্তর শুনতে মন চাইছে। ওকে অবাক করে দিয়ে জুবাইর বলল, অধরা যদি ঠিক করে কোহিনূর তোমার সঙ্গে যাবে, তবে নিয়ে যাও। তথ্য প্রযুক্তির যুগ, খোঁজখবর রাখতে অসুবিধা হবে না। তাছাড়া দেখাও যাবে। মীরাও রাজি হলো এমন প্রস্তাবে। একা থাকতে ওর বিরক্তি লাগে, তাই সুযোগ পেয়ে হাতছাড়া করল না। জামশেদ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোহিনূরের ঋণ যেন বাড়তেই চলেছে। জামশেদ প্রথম দেখাতে মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। ভাইয়ের মেয়েকে নিজের মেয়ে ভাবতে দুইবার ভাবেনি। তখন কেউ ওকে বিশ্বাস করেনি, তবে এখন করছে। মেয়েটাকে পেয়েই ভেবেছিল সব ঠিকঠাক করে ফেলবে। তাছাড়া নিজের বোনদের দেখে কষ্ট হতো। মুক্তির পথ ছিল কোহিনূর। কথাগুলো ভেবে জামশেদ দাঁতে দাঁত চেপে ভাবল, খেলা জমবে এবার। দাদুর পেছনে কে কলকাঠি নাড়ছে আর ড্যাডের পেছনে কে আছে, সব রহস্য সামনে আসবে। ডায়েরির শেষ পাতা উদ্ধার করতে হবে।
সেখানে আছে চন্দ্রের আরও কিছু ভুলের সাক্ষ্য। জানালায় চোখ রেখে বসে আছে কোহিনূর। হৃদয়ের কোণে উৎপন্ন সূক্ষ্ম যন্ত্রণাটা আরও তীব্র হচ্ছে। কেন হচ্ছে জানা নেই। নিজের বৈধব্যের জন্য মা ওকে দোষী বলছে, কিন্তু কেউ তো জানে না এর পেছনে থাকা আসল কাহিনী। যখন জানবে তখন কেউ ওকে আর অপরাধী ভাববে না। তবুও কেন জানি নিজের হাত দুটোকে ভীষণ অপছন্দ হচ্ছে। ভাবতে ভাবতেও কাঠের দেয়ালে হাতটা আছড়ে ফেলল। পাশ থেকে সাঈদ ভীরু ভীরু দৃষ্টিতে বলল, নিজেকে আঘাত করো না। আমি তোমাকে ভুল বুঝিনি নূর। তুমি উচিত কাজটাই করেছ। পরের কাজ আগে করেছ, ভুল নেই কিছু। কোহিনূরের চোখে আগুন জ্বলে উঠল। চাপা কণ্ঠে বলল, সাঈদ, ফুলের ঘায়ে মূর্ছা যায় এমন পুরুষ কি আমার উপযুক্ত? তুমিই বলো। কোহিনূরের সঙ্গী হবে কোহিনূরের থেকেও কঠোর হৃদয়ের, কিন্তু সে তো দুর্বল। এত দুর্বল হলে কিভাবে আমাকে বাঁচাবে আর নিজে বাঁচবে? সাঈদর পাশে বসতে বসতে বলল, ছাড়ো সেসব, তোমাকে ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। উনি কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসতেন। ওর চোখ দেখছিলে, কি দৃষ্টি ছিল। কোহিনূর হেসে চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে মনে করার চেষ্টা করল। হৃদয়ের ধুকপুক শব্দটা এখন ওর হাতে অনুভব হচ্ছে। শরীরে ছড়িয়ে পড়ছে শিহরণ। কোহিনূর দ্রুত চোখ খুলে তাড়া দিয়ে বলল, শোনো, ওসব কথাবার্তা বলবে না আমার সামনে। মারতে চাইছো আমাকে? আমার হৃদয় নিষ্ঠুর। নরম হলে শত্রুরা আঁচড় কাটতে চাইবে। আমার তো বেশ লাগে নিজের নামটা মানুষের হৃদয়ে লিখতে। সাঈদ ঢোক গিলল। এই মেয়ে নিজের স্বামীকে পর্যন্ত ছাড় দেয়নি, আর ও তো কোন ছাড়। গলা টিপে দিতে দুবার ভাববে না। নীরবতা কাটিয়ে কোহিনূর বলে উঠল, সাঈদ, তোমার আম্মিকে খুঁজতে হবে। উনি রহস্য রেখে এভাবে হারিয়ে গেলেন কেন? সাঈদ অবাক হয়ে বলল, রহস্য রেখে মানে? কোহিনূর পা দুলিয়ে বলল, কোহিনূরের সঙ্গে তুমি, তোমার পূর্বপুরুষ, এমনকি তোমার বাবা মা পর্যন্ত জড়িত। তোমার মা ভবিষ্যৎ বলতে জানতেন। উনি জেনে বুঝে এখানে তোমাকে রেখে গিয়েছিলেন। উনি জানতেন আমি এখানে আসব। উনি বিপদে আছেন, উদ্ধার করা জরুরি। সাঈদের বারবার কথাটা মনে হয়েছিল, কিন্তু এতটা জানত না। আম্মির বিপদ শুনে ওর চোখে পানি চলে আসলো। কৃতজ্ঞতা প্রকাশ করল। নির্জন কক্ষ। পালঙ্কে অচেতন হয়ে পড়ে আছে এক যুবক। আশেপাশে কয়েকজন দাঁড়িয়ে আছে। হাকিম সাহেব রোগীর চিকিৎসা করতে ব্যস্ত। বর্তমানে এই কক্ষে কথা বলা নিষিদ্ধ। পাশ থেকে ওয়াসিম খান রোগীর অবস্থা জানতে হাকিমের দিকে ইশারা করলেন। হাকিম সাহেব বিনিময়ে হাসলেন, অভয় দিলেন কিছুই হয়নি, সব ঠিকঠাক। খান সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। গতকাল রাত থেকে উনি বেশ চিন্তিত ছিলেন। মাথার মধ্যে নানা রকম টেনশন ঘুরছে। কালো জাদুর শক্তি ক্রমাগত কমে আসছে, যেটা উনি একদম চায়নি। বহুকাল আগে ওনার পূর্বপুরুষ নিজের সৎবোনকে উৎসর্গ করে তবে এই কঠিন শক্তি হাসিল করতে পেরেছিলেন। সেই মৃত্যু ছিল কঠিন আর নির্মম, কিন্তু মেয়েটা মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিল, এই বংশ ধ্বংস হবে কোনো নারীর কারণে। এই বংশের পুরুষরা হবে অধিক যৌবনা, সবসময় নারীদের সঙ্গ পেতে ছটফট করবে। কিন্তু কোনো সাধারণ নারীর সংস্পর্শে এলে তৎক্ষণাৎ সেই নারীর মৃত্যু হবে। নতুন সঙ্গী খুঁজতে খুঁজতে একসময় ক্লান্ত হয়ে নিজেই নিজের মৃত্যুর কারণ হবে। যদিও কালো শক্তি ওদের পাশে ছিল, অভিশপ্ত কোনো নারীদের গ্রহণ করলে এই অভিশাপ কোনো কাজেই আসবে না। তাই তো সুলতান পরিবারের সঙ্গে এই চুক্তি। মূলত খানদের জন্যই সুলতান পরিবারের উপরে এমন শর্ত রেখেছিল কালো শক্তির কালপুরুষ। চন্দ্রকে দিয়ে জাল বিছিয়ে দিয়েছিল, সেই জালে সুলতান পরিবার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। কথাগুলো ভেবে ওয়াসিম খান কক্ষের বাইরে বেরিয়ে আসলেন। বাইরে কয়েকজনকে পাহারা দিতে বললেন। ওদিকে আধার সুস্থ হতে ছুটে চলেছে কোনো নাইট ক্লাবের সন্ধানে। প্রেম বিরহের আগুন জ্বলছে। ছেলেটাকে দমিয়ে রাখা খুব কঠিন। কি করবেন বুঝতে পারছেন না।
কোহিনূরকে ওর জন্য উপযুক্ত ভেবেছিলেন, কিন্তু না, এই মুহূর্তে মেয়েটার মৃত্যুটা বেশি প্রয়োজন। খুব দ্রুত খেলা ঘুরে যাবে। অসুস্থ যুবকের কক্ষের দিকে তাকিয়ে উনি বিড়বিড় করে বললেন, আমার হাতিয়ার। সুউচ্চ বিল্ডিংয়ের ছাদে পা ঝুলিয়ে বসে আছে কোহিনূর। দুদিন আগেও জামশেদের সঙ্গে রাজধানীতে এসেছে, সঙ্গে সাইদকেও নিয়ে এসেছে। ছেলেটা বেশ কাজের। রাতের প্রথম প্রহর চলছে, আকাশে চাঁদ উঠেছে। জামশেদ এখানে তেমন একটা থাকে না, এই ফ্ল্যাটে ও আর সাইদ থাকবে। কোহিনূরের মন খারাপ। বাবা মায়ের থেকে দূরে থাকতে ভালো না লাগলেও কিছুই করার নেই। তাছাড়া কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। কথাগুলো আনমনেই ভাবছিল কোহিনূর। সাইদ পাশে বসে আছে। কিছু একটা ভেবে হঠাৎ নেমে আসলো কোহিনূর। সাইদ ভ্রুকুচকে ওর পিছু নিল। জামশেদ ল্যাপটপ নিয়ে বসেছিল। হঠাৎ কোহিনূরকে আসতে দেখে ও মাথা তুলে বলল, কি ব্যাপার, মন খারাপ? কোহিনূর বাঁকা হাসল। মাথার ওড়নাটা খানিকটা তুলে নিয়ে বলল, দীর্ঘ রজনী, উত্তাল ধরণী, গৃহে বন্দি এক রূপবতী রমণী, অমৃত গরল ডাকছে তাকে, যেতে হবে দুয়ার ভেঙে। বাধা দেবে কে আর তাকে? কি বুঝলে চাচ্চু? জামশেদ শব্দ করে হেসে ফেলল। ল্যাপটপ বন্ধ করে বলল, দারুণ বাংলা রপ্ত করেছ। তোমার মা তো বাংলা, ইংরেজি আর জার্মান ভাষার মিশ্রণে কথা বলে। গুরুচণ্ডালী দোষে দুষ্টু সে, তবুও তোমার উচ্চারণ বেশ দারুণ। এজন্যই আমার মা একদম আলাদা। যাই হোক, বাইরে কেন যেতে চাইছ? কিছু দরকার হলে বলো, আনিয়ে দেব। জামশেদের চোখে মুখে খুশির আবেশ। মেয়েটাকে নিজের কাছে আনতে পেরে ভীষণ খুশি লাগছে। কোহিনূরের পাশে বসতে বসতে বলল, চাচ্চু, আধারকে চেনো? পুরো নাম নির্জন খান আধার। বেচারা আমাকে হঠাৎ ভুলে গিয়ে বেশ সুখে আছে, কিন্তু আমার যে সহ্য হচ্ছে না। ভাবছি যাই দেখা দিয়ে আসি। কোহিনূরের কথা শুনে জামশেদের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। দ্রুত কোহিনূরের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ছলছল চোখে বলল, ওর সঙ্গে দেখা না করলে হয় না? ওরা ভালো না। আমি ওকে আগে চিনতাম না। একদম বাজে ছেলে। একাধিক মেয়ের সঙ্গে মেলামেশা করে। কোহিনূর হাসল। চাচ্চুর মুখের দিকে তাকিয়ে বলল, ভয় পেয়ে পালিয়ে বেড়ালে ভয় আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, নিঃশ্বাস বন্ধ করে দিতে চাইবে। শত্রুরা আমাদের দিকে এগিয়ে আসার আগেই আমরা শত্রুদের দিকে এগিয়ে যাব। ভয় নেই, আমি আছি না? তোমাদের কোহিনূর শত্রুর হৃৎপিণ্ড ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। ইউনিক কি না? জামশেদ জোর করে হাসল। কিছু একটা ভেবে বলল, পাথর কিন্তু ভালো ছিল। ওর সঙ্গে কাজটা কি উচিত হয়েছে? সুলতান পরিবারের মেয়েদের কিন্তু জীবনে শুধুমাত্র একবারই বিয়ে হয়, দুইবার না। তাছাড়া উত্তম সঙ্গী ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না। ছেলেটা ভালো ছিল বিধায় আমি ওর সঙ্গে তোমার বিয়ের কথা ভেবেছিলাম, কৌশল অবলম্বন করেছিলাম। তুমি ওর পরিচয় জানো? কোহিনূর থমথমে মুখ করে বলল, বিশ্বাস রাখো আমার উপরে। যা করেছি এক বিন্দুও ভুল করিনি। এখন যেতে হবে। জামশেদ কোহিনূরের মাথায় হাত রেখে বলল, সাবধানে থাকবে। বিপদ দেখলে পিছিয়ে আসবে, কোনো ঝামেলা করবে না। সাইদকে সঙ্গে রাখবে। আর দেখো, হুটহাট কারো হৃৎপিণ্ড নিয়ে টানাটানি করো না। বয়স হচ্ছে, এসব ভাবলেও ভয় করে। জামশেদ শেষের কথাগুলো বেশ মজা করেই বলল। কোহিনূর বুঝতে পেরে বলল, তোমাকে দেখলে কে বলবে এত বড় একটা মেয়ে আছে তোমার? যে কোনো রমণীর হৃদয়ে প্রথম দেখাতেই বসতি গড়ে তোলার মতো সুদর্শন তুমি। কোহিনূর কথাটা বলতে বলতে কক্ষে ঢুকে পড়ল। পছন্দের সাদা রঙের গাউনটাতে নিজেকে সজ্জিত করে বেরিয়ে আসলো। কোমর অবধি চুলগুলো খোপা করে ওড়না দিয়ে ঢেকে নিল। আপাতত এটাই অনেক। কোহিনূর মিররে নিজেকে দেখে বেরিয়ে আসলো। মিউজিকের তালে তালে উদ্দাম নেচে চলেছে তরুণ তরুণীদের এক অংশ। আশেপাশে কে কী করছে কারো দিকে নজর দেওয়ার সময় নেই। মনে হচ্ছে মিউজিক শেষ হলে জীবনের সব কিছু শেষ। কেউ তালে বা কেউ বেতালে কোমর দুলিয়ে চলেছে।
মাঝে মাঝে গ্লাস থেকে তরল অমৃত সুধা গলায় ঢেলে নিয়ে তৃপ্তি মিটিয়ে নিচ্ছে। নাইট ক্লাবে সেরা সুন্দরী তফসিল মেরির 20তম জন্মদিন উপলক্ষে ওর পক্ষ থেকে আজ সবাইকে ট্রিট দেওয়া হচ্ছে। এমনটা খুব কমই হয়ে থাকে। হইচই আরও দ্বিগুণ করতে তফসিল হাত নাড়িয়ে ভেতরে প্রবেশ করল। মেয়েটার ফর্সা শরীরের সঙ্গে অর্ধনগ্ন পোশাক ওকে বেশ আকর্ষণীয় করে তুললেও দূরে দাঁড়িয়ে থাকা এক যুবক ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। তফসিল নিজের মতো ডান্স করতে করতে কেকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, মুখে তৃপ্তির হাসি। কেক কাটা শেষে গ্লাস হাতে এগিয়ে আসলো যুবকটির সন্নিকটে। রক্তিম ঠোঁটদ্বয় নাড়িয়ে উচ্চারণ করল, চলো ডান্স করি। তোমার বাহুদয়ে আবদ্ধ হতে আমি উতলা প্রিয়। তোমার হৃদয়ের অতল গহীনে আমি ডুবে মরতে চাই। প্লিজ ফিরিয়ে দিও না। মেয়েটার কথা শুনে ছেলেটা ছিটকে হাসল, দাঁতে দাঁত রেখে বলল, আমার থেকে দূরে থাকো। আমার হৃদয়ের দখলদারি অনেক আগেই হয়ে গেছে। সেখানে ডুবতে গেলে পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। তফসিল গ্লাসে চুমুক দিয়ে হেসে ফেলল, কোনো রকমে ঢোক গিলে বলল, তোমার মতো যুবকের সঙ্গে একটা মুহূর্ত কাটাতে পারলেও শান্তি। আফসোস হবে না। দেবে না তোমার উষ্ণতা? প্লিজ না করো না। সামান্য একটুখানি অবদান রাখতে পারবে না? ও একদমে কথাগুলো বলে থামল, তারপর পাশ ফিরে চমকে গেল। সেখানে কেউ নেই। ছেলেটা গেল কোথায় খুঁজতে গিয়ে নিরাশ হলো। এই ছেলেটাকে বশ করতে না জানি আরও কত কিছু করতে হয়। দাদুর উপরে বিরক্ত হলো তফসিল। ঠিক সেই সময়ে আধারের উপরে ওর নজর পড়ল। দৌড়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এখানে? আধার ওর প্রশ্নের উত্তর না দিয়ে বলল, এদিকের কি খবর? সব ঠিকঠাক তো? তফসিল মুখ ভার করে বলল, কিসের ঠিকঠাক? সামান্য দেখলো না পর্যন্ত? এভাবে হয় নাকি? বিয়ে তো বহুদূর। আধার কিছুক্ষণ ভেবে বলল, লেগে থাক, আসছি আমি। তফসিল মাথা নাড়িয়ে বেরিয়ে পড়ল। আধার গটগট করে হেঁটে গিয়ে নিজের জন্য নির্ধারিত কক্ষের সামনে গিয়ে উপস্থিত হলো। কিছুক্ষণ আগে এক রমণীকে কক্ষে অপেক্ষা করতে বলে গিয়েছিল। আজকে রাতের কথা ভেবেই মনে দক্ষিণা বাতাস বইতে শুরু করলো। লক খুলে ভেতরে প্রবেশ করেও থমকে গেল। সুমিষ্ট ঘ্রাণে কক্ষ মৌ মৌ করছে। ক্যান্ডেল জ্বালিয়ে রাখা হয়েছে রক্তরাঙা গোলাপের পাপড়ির উপরে। এইটুকু সময়ের মধ্যে এত আয়োজন, সত্যিও মুগ্ধ হয়ে গেল। পালঙ্কের উপরে মেয়েটা চুপচাপ বসে আছে, যাকে দেখতে নতুন বউয়ের মতো লাগছে। আধার ধীরগতিতে মেয়েটার পাশে গিয়ে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিতেই দরজা হাট করে খুলে গেল। প্রচণ্ড বিরক্তিতে ওর মুখটা কুঁচকে গেল, কিন্তু পাশ ফিরতেও চমকে উঠল। তারপর হন্তদন্ত হয়ে বিছানা থেকে নেমে পড়ল। সামনে কোহিনূর দাঁড়িয়ে আছে, কি শুভ্র আর লাবণ্যময় মুখশ্রী। আধার সামনে এগিয়ে গিয়ে চাপা কণ্ঠে বলল, তুমি এখানে? কোহিনূর হাসল, চোখের পাপড়ি নাড়িয়ে বলল, দেখা করতে এলাম। উফ, আপনার রোমান্টিক মোমেন্টের 12টা বেজে গেল। সরি, এখন আসছি। আধারের চোখে মুখে বিস্ময় খেলা করছে। কোহিনূরের কথার ধরন পরিবর্তন হয়েছে, আগের দিনের মতো কর্কশ নয়। তার মানে সুযোগ পাওয়া যাবে, তাছাড়া এত সহজে ওকে পেয়ে যাবে ভাবতেও পারিনি। আধার খানিকটা এগিয়ে গিয়ে বলল, কোথাও যাবে না তুমি। তুমি শুধুমাত্র আমার, আমি যেতে দেব না। জোর করব, দরকার হলে বেঁধে রাখব। কোহিনূর শব্দ করে হেসে উঠে দরজার বাইরে পা রাখল। আধার ওকে বাধা দিতে পিছু নিল, কিন্তু পেল না। চোখের নিমিষেই মেয়েটা হারিয়ে গেল। আধারের শরীর জ্বলছে, রাগেও চিৎকার করে চোখ বন্ধ করল। তারপর ভেতরে ঢুকে মেয়েটার হাত ধরে টানতে টানতে বাইরে বের করে দরজা বন্ধ করে দিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সবকিছু ভাঙা শুরু করলো। এই মেয়েটা ওকে পাগল করে দেবে। মনে যা আসলো তাই বলে কোহিনূরকে বকতে লাগলো। 2 দিন আগে মেয়েটা ওকে ছুরির আঘাত করেছিল, সেটা পর্যন্ত দাদুকে জানাতে দেয়নি। এভাবে কতদিন চলবে? না,
এবার ভয়ঙ্কর কিছু করতে হবে। খানপ্রাসাদের গেটের পাশে দাঁড়িয়ে আছে কোহিনূর। সাইদের চোখে মুখে বিস্ময় খেলা করছে। এই বাড়িতে মহিলাদের প্রবেশ নিষেধ। খান সাহেব মোটেই সুবিধার না। সাইদ খুব ভালো করে জানে এই বাড়ির প্রত্যেকটা বালুকণাতে পাপের ছোঁয়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কোহিনূর এখানে ঢুকলে আর বের হতে পারবে না। কিভাবে মেয়েটাকে বোঝাবে আল্লাহই ভালো জানে। সাইদ ফিসফিস করে বলল, এই রাতের বেলা চুপি চুপি কারো বাড়িতে প্রবেশ করাটা কি ঠিক হবে? কোহিনূর ভ্রু কুঁচকে বলল, আম্মিকে চাইলে চুপচাপ আমাকে অনুসরণ করবে, কথা বলবে না। আর শোনো, এখানে তুমি অদৃশ্য থাকতে পারবে না। ধরা পড়লে সোজাসুজি উপরে, বুঝেছ? সাইদ ঢোক গিলল। ভয় করছে ভীষণ, কিন্তু আম্মির কথা ভেবেও সাহস করল। কোহিনূরের পেছনে পেছনে চলল। বিশাল প্রাসাদের সামনে নানা রঙের ফুলের বাগান। এখানে সামনের দিকটা দেখতে যতটা সুন্দর, পেছনের দিকটা ততটাই নোংরা। প্রাসাদের পেছনে গহীন অরণ্য। সেই অরণ্যের ভূমিতে পড়ে থাকা প্রতিটা বৃক্ষপল্লবের উপরে উষ্ণ রক্তিম তরলের ফোঁটা। নরকঙ্কালার পচে যাওয়া শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। কোহিনূর সেদিক দিয়ে ভেতরে আসতে পারেনি। পা ফেললেই যেন যন্ত্রণায় কাতরানো মানুষের চিৎকার কানে বেজে ওঠে। কোহিনূর কিছুতেই পারেনি সেখানে নিজের পদযুগল রাখতে। সামনে থেকে এসেছে। এই বাড়িতে কোনো জাদুবিদ্যা কাজে আসে না। শয়তানের উপাসনালয়, এখানে শুভ শক্তির কোনো প্রভাব খাটবে না। কোহিনূর সাইদকে বাগানে রেখে ভেতরে ঢুকে পড়ল। আশেপাশে তাকিয়ে সোজা দৌড়ে গেল। দাদু আজ এখানে নেই। বাইরে পার্টি চলছে, সেখানেই আজ সব আড্ডা বসিয়েছে। কোহিনূর ভেতরে প্রবেশ করে নিরাশ হলো। প্রতিটা কক্ষের দরজা বন্ধ। কোহিনূর ইচ্ছে করলে দরজা খুলতে পারবে, কিন্তু জানে দরজায় হাত লাগালেই শয়তানগুলো হাজির হয়ে যাবে। ও চুপচাপ সিঁড়ির পাশে গিয়ে উপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সিঁড়ির নিচের দিকে এগিয়ে গেল। ফ্লোরে চারকোনা বক্স টাইপের হাতল লাগানো, একটা কাঠের চওড়া তক্তা রাখা। কোহিনূর আলগোছে সেটা সরিয়ে ফেলতেই চারদিক কেমন দুলে উঠল। সঙ্গে সঙ্গে সদর দরজা খোলার আওয়াজ আসলো। কোহিনূর চোখ বন্ধ করে নিজের উপর নিজেই বিরক্ত হলো। ধরা পড়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেষ চেষ্টা ভেবে দৌড়ে যাওয়ার সময় হঠাৎ একটা কক্ষের দরজার সামনে থেকে কেউ একজন ওকে ভেতরে টেনে নিল। বলিষ্ঠ পুরুষালী একটা হাত ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কোহিনূর চোখ বন্ধ করেই বলল, ছেড়ে দিন, এসবের মানে কি? এখানে কি করতে এসেছ? দেখতে এসেছ আমি মারা গেছি কিনা? তাকাও আমার দিকে। কোহিনূর পিটপিট করে চোখ খুলতেই দুজনের মধ্যে চোখাচোখি হয়ে গেল। পাথর ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত এভাবেই পার হয়ে গেল। পৃথিবী থমকে গেল। বাইরে কারো পায়ের শব্দ শুনে পাথর দ্রুত ওকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। একজন পাহারাদার দরজা খুলে ভেতরটা দেখে আবারও বেরিয়ে গেল। পাথর ওকে ছেড়ে দ্রুত গিয়ে দরজা বন্ধ করে কোহিনূরের কাছে ফিরে এসে দাঁতে দাঁত চেপে বলল, এখানে কেন এসেছ? কি খেলায় মেতেছ বলো আমাকে। কোহিনূর চোখের পাপড়ি নাড়িয়ে বলল, শত্রুর বিনাশ। পাথর নিজেকে শান্ত করল। রাগ হচ্ছে প্রচণ্ড। সেদিনেই মেয়েটা ওকে সমুদ্রের তীরে ফেলে এসেছিল। তারপরেই বাড়ির একজন ওকে এখানে এনে সুস্থ করে তুলেছে। দুদিন ওর কোনো জ্ঞান ছিল না। স্ত্রী হয়ে নিজের স্বামীকে হত্যা করতে যে মেয়ের হাত কাঁপে না, সেই মেয়ের সাহস নিয়ে প্রশ্ন আসে না। ইচ্ছে করছে একে ধরে আচ্ছা করে ধোলাই দিতে। এ কেমন বোঝ উঠল কপালে। পাথর রাগ নিয়ন্ত্রণ করে বলল, বয়স কত তোমার? কোহিনূর স্পেশাল আমার জানা আছে, তবু অভিজ্ঞতা বলতে একটা বস্তু আছে। কথায় কথায় মানুষের হৃদয়ের উপরে হামলা করা এবার বন্ধ করো। কোহিনূর ওকে ইগনোর করে বলল, আমি বাধ্য হতে শিখিনি। বুদ্ধি দিয়ে ধন্য করুন। এই বাড়ির গুপ্তকক্ষের সন্ধান কিভাবে পাওয়া যাবে? পাথর দাঁতে দাঁত চেপে বলল, পারবো না। আমার সঙ্গে এক্ষুনি তুমি ফিরে যাবে, সবটা আমি সামলে নেব। পাথরের চোখ লাল হয়ে আছে,
রাগে শরীর জ্বলছে। এই মেয়ের উপরে রাগ করাও যায় না, আবার চুপচাপ সহ্য করাও যায় না। কি যে এক যন্ত্রণা। কথাটা ভেবে পাথরকে টেনে নিয়ে বেরিয়ে আসলো বেলকনি দিয়ে। প্রাসাদ থেকে কিছুটা দূরে গিয়ে ছেড়ে দিয়ে থমথমে মুখ নিয়ে বলল, চুপচাপ ফিরে যাবে। সঙ্গে যে পেতনিটাকে জুটিয়েছ ওকে বলবে আমি রেগে গেলে ওকে বোতলে পুরে সমুদ্রে ভাসিয়ে দেব। আজীবন বন্দি হয়ে থাকতে হবে। কোহিনূর হাসল। কন্যা কিছুটা সামনের দিকে টেনে নিয়ে বলল, ভয় পাচ্ছি না। কি করবেন আমাকে? শুনুন, আমাকে নিয়ে না ভেবে বরং আপনি নিজেকে নিয়ে ভাবুন। কিভাবে পেলেন এমন শক্তি? কি তার উৎস? আপনার বাবা হঠাৎ আপনার মাকে ফেলে পালিয়ে গিয়েছিলেন কেন? প্রশ্নগুলোর উত্তর খোঁজা শুরু করুন। আশা করি আপনার মঙ্গল হবে। কোহিনূর ওর চোখে চোখ রেখে কথাগুলো বলে থামল। পাথর কিছুটা চমকে গেল কোহিনূর কিভাবে এসব জানল এই ভেবে। তবুও কোনো উত্তর দিল না। নিজেকে স্বাভাবিক রেখে বলল, শোনো মেয়ে, তোমার সঙ্গে অযথা কথা বলতে আমার ইচ্ছে করছে না। ভুলে যায়নি দুদিন আগেই তুমি আমার প্রাণ নিতে চেয়েছিলে। আমি তোমাকে ভালোবাসতাম, তার সুযোগ নিয়েছ। কিন্তু এখন আমি জানি তুমি নিষ্ঠুর হৃদয়ের নারী। তোমার থেকে আমি কিছুই পাবো না। তোমাকে ভুলে যেতে চাইছি। দূরে থাকবে আমার থেকে। পাথর একদমে এলোথেলো কথাগুলো বলে নিঃশ্বাস ফেলল। ভাবল কোহিনূর বুঝি চমকে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। বরং কোহিনূর ঠোঁট উল্টে বলল, সুলতান জুবায়ের ফারুকীর কন্যা সুলতানা কোহিনূর ফারুকী হাজারো যুবকের হৃৎপিণ্ডের ক্ষতচিহ্নের কারণ। তাকে এসব বলে থামানো যায় না। নতুন কিছু ট্রাই করুন। যাই হোক, আসছি, দেখা হবে। কোহিনূর চলে আসতে গিয়ে কিছু একটা ভেবে পেছনে ঘুরে বলল, এই যে আমাদের দেখা হলো, তার একটা চিহ্ন থাকা উচিত, তাই না? কোহিনূরের বলতে দেরি হলো, কিন্তু পাথরের বুকে নিজের নখ বিধিয়ে দিতে দেরি হলো না। পাথর ব্যথা পেল, কিন্তু শব্দ করল না। 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ল বুকের উপরে। পাথর খানিকটা পিছিয়ে গিয়ে বলল, ডাকাত একটা। কোহিনূর শুনল কিনা বোঝা গেল না। সাইদকে ডেকে বাতাসের গতিতে দৌড়ে চলল। মুহূর্তের মধ্যে পাথরের চোখের আড়াল হয়ে গেল, দূর থেকে বহু দূরে। পাথর চোখ বন্ধ করল। মনের মধ্যে তোলপাড় চলছে। এক মন খান সাহেবের কথা শুনতে চাইছে, আরেক মন কোহিনূরের জন্য পুড়ছে। খান সাহেব খুব করে বলেছেন কোহিনূরকে হত্যা করা জরুরি। এই মেয়েটা অন্যায়ভাবে ভালো মানুষের ক্ষতি করছে। নিজের স্ত্রী বলে ওকে ছাড় দেওয়া হলে নিরীহ মানুষের উপরে অবিচার করা হবে। কোন দিকে যাবে কিছুই ভাবতে পারছে না। মেজাজ খারাপ হচ্ছে। শরীরের ভেতর থেকে পশু শক্তিটা বেরিয়ে আসতে চাইছে। পাথরকে নিয়ন্ত্রণ করে নিল। সত্যি মিথ্যার বেড়াজালেও জড়িয়ে পড়েছে। কোহিনূর অশুভ শক্তির আধার, পৃথিবীর জন্য ক্ষতিকর। খান সাহেবের বলা কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে। গহীন অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে এক যুবক। সাদা পাঞ্জাবির বুকে লেগে আছে টাটকা রক্তিম তরলের চিহ্ন। চোখের সামনে পড়ে আছে এক যুবতীর অচেতন শরীর। লাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে যুবকটা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, চন্দ্র, ফিরে এসো। এখানে আমার হৃদয়। তোমার শরীরের উষ্ণতা দিয়ে আমাকে আগলে নাও। তোমার জন্য আমি সব পারি। এসে যাও প্লিজ। এই বিরহের অনলে আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছি। কবে ফিরবে? শুধুমাত্র তোমার জন্য সামান্য থেকে আমি অসামান্য হয়ে উঠেছি। তবু এত অভিমান তোমার? আর কতটা লাশ দেখলে তুমি আমার কাছে ফিরবে? প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো সেই যুবকের আওয়াজ। চারদিকে থমথমে হয়ে পাখির কিচিরমিচির আওয়াজ থেমে গেল। লোকটা চোখ বন্ধ করে হাতের লাঠিটার দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর নিজেকে নতুন রূপে পরিবর্তন করে নিয়ে হেলে দুলে লোকালয়ের দিকে পা বাড়ালো।